আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম আলী হোসাইন, কি অবস্থা আপনাদের? জি ওয়ালাইকুম আসসালাম লিলুফা আক্তার। ভালো আছেন আপনারা না? আপনাদের জুমটা অন করতে একটু দেরি হয়ে গিয়েছিল আর কি। আপনার লাস্ট ক্লাসটা আমার একটু দেরিতে শেষ হয়েছে, সেই জন্য হয়তো বা আপনাদের। জি ওয়ালাইকুম আসসালাম নুসরাত, কি অবস্থা আপনাদের? আচ্ছা, অনেকেই চলে এসেছেন, আবার অনেকে এখনো আসতে পারেননি। আচ্ছা, আপনাদের মধ্যে 47তম বিসিএস কারো টার্গেট আছে? মানে এখান থেকে 47, আমার সাথে এখন ক্লাস করছেন এমন কেউ 47 এর টার্গেট করে আছে, মানে টার্গেট করা আছেন? একটু বলবেন তো আমাকে। জি সীমা, সীমা শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার না? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি, বলুন। আসলে স্যার আমাদের একাডেমিক ইয়ার মানে সেশনে একটু মানে জট পড়ে গেছে 2-3 মাসের। সো এইবার সার্কুলারটা মেবি পাবো না। সো ওই জন্য ভাবতেছি যে 1 বছর একদম হার্ডকোর প্রিপারেশন নিয়ে দেন 47-এর জন্য ট্রাই করব। হুম, সেটাই, যাক আল্লাহ ভরসা, সমস্যা নেই। ঠিক আছে। জি স্যার, দোয়া করবেন স্যার। ও, ঠিক আছে। 47-এর জন্য যারা আছেন তাদের একটা মোটামুটি ভালো সময় আছে, এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনার অনেক সময় মানে আহ অনেকটা সময় বেঁচে যাবে, অনেকটা সময় বেঁচে যাবে। আমার যে মানে প্ল্যানটা আছে সেটা অনেকটা সময় আপনাদের বেঁচে যাবে। এটা যারা ফলো করেছেন তারা ছাড়া আপনি বুঝবেন না, যারা ফলো করেছেন তারা বুঝতে পারবেন, বা তারা বুঝেছেন ব্যাপারটা যে কতটুকু সময় বেঁচে যায় এটা দিয়ে। মানে বিসিএস এর পুরো জার্নিটা আপনার সামনে একেবারে ওপেন বুক করে তুলে ধরবে আর কি। তো সেই জন্য এটাকে একটু সিনসিয়ারলি পড়ার চেষ্টা করবেন। জি অরিন, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা স্যার, তেমন দেরি হয়নি। আপনি একজন টিচার যিনি অন টাইমে ক্লাস নেন আর সব স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা গোলাম মুস্তফা, জি গোলাম মুস্তফা, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন না? আচ্ছা আমি বুঝলাম না, আমার দুনিয়ার সব ব্যাচের স্টুডেন্টরা ক্যামেরা অন করে রাখে, আমি তাদেরকে দেখতে পাই, কিন্তু আমার যারা মানে যারা আমার একান্তই যারা আমার মানে আমার আন্ডারের যারা মানে আমার স্টুডেন্ট যারা, আমি তো আমার স্টুডেন্টদের মধ্যেও সিলেক্টিভলি আপনারা আমার স্টুডেন্ট, কিন্তু আমি আপনাদের দেখতে পাই না। এটা আসলে কি একটা অদ্ভুত না জিনিসটা, যে দুনিয়ার সব স্টুডেন্টকে আমি দেখতে পাই কিন্তু আমার স্টুডেন্টকে আমি কম দেখতে পাই। এটা কিন্তু হচ্ছে না জিনিসটা। কোর্স কয়দিন পরে শেষ হয়ে যাবে, তখন আমার তো স্মৃতিও থাকবে না যে আমি আমার স্টুডেন্টদেরকে অ্যাটলিস্ট দেখে রাখলাম, যে ক্লাস করছে তাদেরকে আমি দেখেছি। ঠিক আছে। আচ্ছা, একজন না, এই কমেন্টটা আমি পড়লাম না, যাই হোক ঠিক আছে। তাহলে আমরা এবার ক্লাসে চলে যাই, ঠিক আছে। ক্লাসে কি আজকে আমরা সেন্টেন্স কারেকশন পড়বো, যেটা কিনা আলাদা কোনো টপিক না। সেন্টেন্স কারেকশন কিন্তু আলাদা কিছু না। সেন্টেন্স কারেকশন হচ্ছে আমরা যা পড়েছি সেটারই একটা রিভিশন হয়ে যাবে, সেই রিভিশনটাই হয়ে যাবে সেন্টেন্স কারেকশনে। সেটা কি রিভিশন? অর্থাৎ যা আমরা এতদিনে পড়েছি, পুরো গ্রামার যে পার্টটা আছে সেই পুরো গ্রামার পার্টটা থেকেই আজকে আমরা একটু রিভিউ করে ফেলবো। কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলো নতুন করে আমরা শিখবো, সেটা একটা জায়গা। এবং এছাড়াও যখন আরো কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে কি, যে হয়তো আমরা সেগুলো আগেই পড়ে এসেছি, সেগুলো একটু রিভাইজ করে ফেলবো, ঠিক আছে। তাহলে প্রথমেই চলে যাচ্ছি, সেন্টেন্স কারেকশনের কিছু নিয়ম আছে। নিয়ম বলতে কি, যেগুলো আমরা পড়ে এসেছি। লেট, মেক, সি, হেল্প, এই ভার্বগুলোর পরে আরেকটি ভার্ব আসলে তারপরে টু বসবে না। লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, মনে আছে কারো এটা কোন ভার্ব? কেউ কি বলতে পারবেন? কোন ভার্ব আমরা পড়েছিলাম, ভার্বের ক্লাসে পড়েছিলাম, এটা কোন ভার্ব? কেউ কি বলতে পারবেন? লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। হ্যাঁ সাজিয়া আক্তার বলুন তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার স্যার, ভালো ভালো আছেন? আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, এবং পজিটিভ ভার্বের পরে সচরাচর মেইন ভার্বের বেস ফর্ম বসে, আমরা তো বেস ফর্ম বসে। পড়েছিলাম। এবং তারপরে কি বাংলা সিনেমাতে যে নিয়ে গিয়েছিলাম মনে আছে, ওই যে পজিটিভ ভার্বের পরে যে আপনার কি বলে আহ কিভাবে মনে রাখা যায় কখন টু বসবে, কখন ইনফিনিটিভ বসবে, কখন পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, সেটা কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করেছিলাম। এবং এখানে লেট, মেক, হেল্পের কথা বলা হচ্ছিল কি বানাতে দিতে সাহায্য করে। লেট মানে কি দেয়া, মেক মানে কি সাহায্য তৈরি করা, এবং হেল্প মানে কি সাহায্য করা। এবং সেটার সাথে সি ভার্বটা যদি যুক্ত হয়, এগুলোকে বলা যায় তিনটা পজিটিভ ভার্ব আর একটা পজিটিভ না। এগুলো এই সাধারণত এই ভার্বের পরে যদি আরো একটি ভার্ব থাকে সেই ভার্বের সাথে কখনো টু বসানোর প্রয়োজন হয় না, কারণ লেট, মেক, হেল্পের পরে ভার্বের বেস ফর্ম বসে। এটা কি মনে আছে সাজিয়া? এটা কি মনে আছে?
লেট মেক হেল্পের পরে যে জি ভার্বটা স্যার। বসে, হ্যাঁ, এবং জি তার স্যার, সাথে, এবার হ্যাঁ বলুন। স্যার এবার আপনি পরীক্ষাতে জিরান দিছেন, ওইখানেও আছে জিরান ভার্ব, নন প্রিন্ট ভার্ব, ওইখানে আছে, আমি পড়ছি। আচ্ছা আচ্ছা, তাই, হ্যাঁ, তাহলে তো মিলে গিয়েছে। আপনার লেকচারটা দেখেছিলেন, লেকচারটা, ভার্বের লেকচারটা শেষ হয়েছিল তো আপনাদের, তাই না? জি স্যার, স্যার ওই আপনার জায়গায়, লেকচারটা পড়ছি মতো এটা পড়ছি ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় কজেটিভ ভার্বটা কিন্তু মানে মোটামুটি সহজ ভাবে বলা আছে। হ্যাঁ, কজেটিভ ভার্বটা মানে এমনিতে পড়তে গেলে একটু কঠিন লাগবে, বাট ওই অতটুকু জায়গা যদি একবার টেনে দেখে নেন, দেখবেন কতটা মানে খুব সহজ ছিল ওই জায়গার মধ্যে। আমার নিজের কাছে ইনফ্যাক্ট আমি যখন এটা এইভাবে মানে চিন্তা করতে পেরেছি, তখন আমার নিজের কাছে অনেক সহজ লেগেছে যে কত সহজ জিনিসটা। তো যাই হোক, পরে আমি বলি যে পজিটিভ ভার্ব বা এই জাতীয় ভার্বের পরে, এরপরে কখনো আর একটা টু বসানোর প্রয়োজন নাই। এরপরে আরো একটা ভার্ব আসলে তার পূর্বে টু বসানোর প্রয়োজন নাই। ফর এক্সাম্পল যদি বলেন আই ওয়ন্ট লেট ইউ গো, একেবারে বহুল আলোচিত, বহুল ব্যবহৃত একটা কথা, আই ওয়ন্ট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব না। ঠিক আছে, এটা মানুষরা অনেক ব্যবহার করে, অনেক ব্যবহার করে থাকে। কোথায় ব্যবহার করে থাকে? টেক্সটের মধ্যে ব্যবহার করে থাকে, তাই তো? তারপরে কি, হি ওয়াজ লেট টু গো, তাকে যেতে দেয়া হয়েছিল। এখানে টু হবে না, টু না হয়ে লেট গো, হি ওয়াজ লেট গো। এবং হি হেল্প মি টু ডু দা ওয়ার্ক, হি হেল্প মি ডু দা ওয়ার্ক। অর্থাৎ এই জাতীয় ভার্বের পরে কখনো, এর পরবর্তী যে আরো একটা ভার্ব আছে সেটার পূর্বে কখনো টু বসে না। এটা ক্লিয়ার? পজিটিভ ভার্ব ছিল এবং পজিটিভ ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই তার আগে ইনফিনিটিভ বসবে না। এগুলো কোন ভার্ব ছিল? এগুলো ছিল পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা কি? যে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাতে পজিটিভ ভার্ব বসে, তাই তো? এটা হয়েছে? জি স্যার। ওকে, এর পরেরটায় যদি যাই, লেট মেক হেল্প হ্যাভ গেট, এরপরে যদি আমরা যাই আনটিল, আনটিল দ্বারা ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময় বোঝানো হয়। আনটিল দ্বারা ভবিষ্যতের কোন একটা নির্দিষ্ট সময় বোঝানো হয়। এবং আনটিলের একটা অংশ যদি ফিউচার টেন্সে হয়, তাহলে অপর অংশ প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন বলা হচ্ছে দে উইল ওয়েট হিয়ার আনটিল দ্য সান উইল সেট, এটা একটা। আবার যখন এটা এটা ইনকারেক্ট হলো কেন দেখেন তো, বলা হচ্ছে দে উইল ওয়েট হিয়ার, তারা এখানে অপেক্ষা করবে, ভবিষ্যতে অপেক্ষা করবে, তাই তো? আনটিল দ্য সান উইল সেট, যতক্ষণ পর্যন্ত না ভবিষ্যতে সূর্য উদয় হবে, মানে সরি কি অস্ত যাবে। তো এই যে কথাটা বলছে যে সান উইল সেট, এই ভবিষ্যতে একটা অংশ বলছে, আরেকটা অংশ ভবিষ্যতে হয় না। আমরা টেন্স পড়ার সময় একটা জিনিস কিন্তু মানে মনে করে মানে বুঝিয়েছিলাম বা বলেছিলাম যে সবসময় প্রেজেন্টের সাথে ফিউচারের একটা খাতির হয়, প্রেজেন্ট টেন্সের সাথে ফিউচার টেন্সের একটা খাতির হয়। সেটা হচ্ছে কি, ফিউচার পারফেক্টের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের একটা খাতির হয়। তাহলে যদি আমি বলি, এবং ফিউচার ইনডিফিনিটের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট একটা খাতির হয়, যখন আমি বলছি দে উইল ওয়েট হেয়ার আনটিল দ্য সান সেটস, তাহলে হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কারণ তারা ওই জায়গাটাতে অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত না সূর্য অস্ত যায়। একটা অংশ ফিউচার বলছে যে ওইখানে তারা অপেক্ষা করবে, এবং ওইখানে অপেক্ষা করার সময়টা তারা বর্তমান মানে ওই সময়টায় তারা সেটা প্রেজেন্টে হবে, ওই সময়টাকে ধরা হয় প্রেজেন্ট টেন্স। এবং সেজন্য আনটিলের একটা অংশ যদি ফিউচার টেন্সে হয়, তাহলে অপর অংশ প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল পারফেক্ট টেন্সে হয়। এরপরের নিয়মটায় যদি যাই, আপনাদের আসলে মাঝখানে একটা নামাজের ব্যাক মানে সরি কি বলে ব্রেক পড়বে, তো সেজন্য একটু আমি আসলে টেনশনে আছি। যাই হোক, এরপরে যদি বলি আনটিলের পূর্বের অংশ যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরের অংশ পাস্ট টেন্স হবে। যেমন দে ওয়েটেড আনটিল দ্য প্লেন টুক অফ। তার মানে কি, আমরা দুটো জিনিস শিখলাম যে আনটিলের একটা অংশ যদি পাস্ট টেন্সে হয়, অপর অংশ পাস্ট টেন্সে হবে। আনটিলের একটা অংশ যদি ফিউচার হয়, অপর অংশ প্রেজেন্টে হবে। তাহলে এটা আমরা একটু দুটো একসাথে নোট করে ফেলি যে আনটিল, আনটিলের একটা অংশ যদি আপনি বলেন, আনটিলের একটা অংশ যদি হয়ে যায় প্রেজেন্ট ফিউচার টেন্সে, আনটিলের একটা অংশ যদি হয় ফিউচার টেন্সে, তাহলে অপর অংশ হয়ে যায় কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আনটিল স্পেলিং আমার ঠিক আছে বলেন তো? একটা এরকম। হ্যাঁ, আনটিলের স্পেলিং ঠিক আছে বলুন তো?
এরপরে যদি আমি বলি প্রেজেন্ট ইনডিফিনিটে যদি একটা অংশ হয়, আরেকটা অংশ যদি পাস্ট ইনডিফিনিটে হয়, তাহলে অপর অংশ কি হয়ে যায়? পাস্ট ইনডিফিনিটেই হয়। এটা হচ্ছে আনটিলের নিয়ম। আনটিল দ্বারা সাধারণত এই কাজগুলো বলা বলা হয়। হ্যাঁ, তাহলে দুটো এল কোথায় হয়? তাহলে দুটো এল কোথায় হয়? একটা জায়গায় দুটো এল হয়, সেটা হচ্ছে টিলের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম স্যার, আমি থার্ড ইয়ারে আছি, 47 পাবো কিনা শিওর না, আমি এখন কি করা উচিত যদি একটু সাজেশন দিতেন। আপনি এখন আগে আমার যে অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো আছে সেগুলো আগে আপনি বোঝেন, সেগুলো আগে বোঝার চেষ্টা করেন, সেগুলো বোঝাটাই আপনার কাজ। সেটা আগে বোঝেন, তারপরে যে পড়ালেখা শুরু করবেন, এই হচ্ছে কাজ। ঠিক আছে, পড়ালেখা যদি এখন শুরু করেন করতে পারেন, কিন্তু আমি বলবো আগে গুছিয়ে তারপরে পড়ালেখা করাটা ভালো। তাহলে আমরা যদি বলি টিল এবং আনটিল, এই আনটিলের মধ্যে দুটো এল হয় না কিন্তু। এখানে আনটিলের মধ্যে একটা এল, এবং যদি আমি বলি টিল, সেই টিলের মধ্যে দুটো এল হয়। খুব ভালো করে খেয়াল করতে হবে, টিলের মধ্যে দুটো এল, কিন্তু আনটিলের মধ্যে একটা এল হয়। এটাও কিন্তু স্পেলিং কারেকশনে অনেক সময় আসে, বা সেন্টেন্স কারেকশনে অনেক সময় আসে। এবং আনটিল লিখতে গিয়ে, আনটিল আমি যে আপনাদেরকে পরে বললাম, এটা কিন্তু আমার পরে মনে হয়েছে, আমি কিন্তু লেখার সময় আমি চিন্তাও করি না আনটিলের যে দুটো এল না একটা এল, এটা কিন্তু আমি নিজে লেখার সময় চিন্তা করি না, আমি কিন্তু লিখে তারপরে চিন্তা করছিলাম যে ও এটা তো ভুল, আনটিল কিন্তু একটা এল এবং টিল হচ্ছে দুইটা এল, এটা একটু খেয়াল রাখবেন। ইউনিভার্সিটি স্পেলিং করেন তো একটু আপনারা কমেন্টে, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি একটু স্পেলিং করেন কমেন্টে। আচ্ছা, তাহলে এবার ভার্সিটি স্পেলিং করেন তো, ভার্সিটি, শুধু ভার্সিটি। হয়নি, হয়নি। একজন পেরেছেন, একজন পেরেছেন খুব সম্ভবত, শিমু পেরেছেন, শিমু পেরেছেন, এছাড়া আর কেউ এখনো পারেন নাই। আচ্ছা, ফারজানাও পেরেছেন, গুড। সেলিনা আক্তার পেরেছেন। এটা হচ্ছে ইউনিভার্সিটিকে, যখন আপনি বলছেন ইউনিভার্সিটি, স্পষ্ট করে লিখতে হবে জিনিসটা, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির সময় ভিই আর হয়, ঠিক আছে, কিন্তু যদি আপনি শুধু ভার্সিটি বলেন তখন ভিএ আর হয়। মনে থাকবে, ইউনিভার্সিটির সময় ভিই আর হয়, কিন্তু শুধু ভার্সিটি যখন বলেন সেটার সময় ভি এ আর এ আর হয় আর কি, সূক্ষ্ম জায়গায়। এই সূক্ষ্ম জায়গাগুলো থেকে কিন্তু চাকরি পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে, যে ভার্সিটি, হোয়াট ইজ দ্য স্পেলিং অফ ভার্সিটি, হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং। সো সেজন্য আমরা ইউনিটা যে কেটে শুধু যে ভার্সিটি লিখবো সেটা কিন্তু না, ভার্সিটি হচ্ছে VARSITY, ঠিক আছে। তাহলে এই টিলের একটা অংশ আনটিল, কি বলে, আনটিলের একটা অংশ যদি হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট, অপর অংশ হয়ে যায় ফিউচার ইনডিফিনিট। এরপর যদি আমি বলি আনটিলের একটা অংশ পাস্ট ইনডিফিনিট, তাহলে অপর অংশ পাস্ট ইনডিফিনিটেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু লিখে ফেলি যে হি ওয়েটেড দেয়ার আনটিল দে কাম ব্যাক, উই ওয়েটেড দেয়ার আনটিল দে কেম ব্যাক। এখানে শুধু ইয়েটা করবেন, উই ওয়েটেড দেয়ার আনটিল দে কাম ব্যাক, এই জিনিসটা একটু লিখবেন। নিচের নিচের সেন্টেন্সটা একটু লিখবেন, এবং তার আগের সেন্টেন্সটাও একটু লিখবেন, যে দে উইল ওয়েট হিয়ার আনটিল দ্য সান সেটস। এটাও একটু লিখবেন, এটাও একটু লিখবেন, দুটো সেন্টেন্স লিখে ফেলুন। লেখা হলে ডান লিখবেন, হ্যাঁ। ওকে। আচ্ছা, বাই দ্য ওয়ে আলী হোসাইন, আমি আপনার কমেন্ট মানে রিসেন্টলি দেখেছি আপনি, আমি একদিন নিউজ পড়ছিলাম, অনেকগুলো কমেন্ট করেছেন, আনফরচুনেটলি আমি তখন খবর পড়তে পড়তে আপনার কমেন্টটা দেখা হয়নি, আমি রিসেন্টলি দেখেছি আর কি। তো সেজন্য আমি মাকসুদের কমেন্ট মাঝে মধ্যে দেখি। আপনি মনে হয় সেদিন নিউজ না, ওই দিন মনে হয় কিছু একটা ছিল, কিছু কোনো একটা লাইভ সেশন ছিল, কোনো কিছু একটা, তো সেই জন্য আমি পরে মানে থাকে না, পরে আপনাকে বলতেও ভুলে গিয়েছি যে আমি আসলে পড়তে খেয়াল করি না আর কি কমেন্টটা, ঠিক আছে। তারপরে যদি আমি বলি, এরপরে কি, জড় পদার্থ ডুবে যাওয়া। আচ্ছা আচ্ছা, স্পেশাল ক্লাস ছিল, এটা মনে হয় প্রাইমারির ছিল, প্রাইমারির ছিল।
তো জড় পদার্থর ডুবে যাওয়া বোঝাতে সিং স্যাং সাং বসে, এবং জীবন্ত মানুষ ডুবে যাওয়া বোঝাতে ড্রাউন ড্রাউন্ড ড্রাউন্ড বসে। এবং এটার আগে আমরা আরো একটা জিনিস বুঝবো, হ্যাং 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 এবং হ্যাং হাং হাং। আমরা যদি বলি হ্যাং, হ্যাং এর সাথে হ্যাং হ্যাং পাস্ট ফর্ম, এবং হ্যাং এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা কিনা ঝোলানো। আচ্ছা, ঝোলানো এভাবে যদি আমি না বলি, ফাঁসি দেয়া, এটা হচ্ছে ফাঁসি দেয়া অর্থে, ফাঁসি দেয়া অর্থে ব্যবহৃত হয়। এবং এটা 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 ব্যবহৃত হয় কোথায়? ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তিকেই তো ফাঁসি দেয়া হয় ব্যক্তির ক্ষেত্রে। আবার আপনি যদি বলেন বস্তুর ক্ষেত্রে কি হয়, বস্তুর ক্ষেত্রে হচ্ছে হ্যাং হাং এবং হাং, হ্যাং হাং হাং, যে জায়গায় এটাকে বোঝানো হয় বস্তু ঝোলানোর ক্ষেত্রে। তাই তো, কোন একটা বস্তুকে আপনি ঝোলাচ্ছেন এমন ক্ষেত্রে, তাই তো। তো এখন যদি আমরা বলি বস্তু ঝোলানোর ক্ষেত্রে হ্যাং হ্যাং হ্যাং, এবং ব্যক্তি ঝোলানোর ক্ষেত্রে, সরি, বস্তু ঝোলানোর ক্ষেত্রে হ্যাং হাং হাং হয়, তাহলে ব্যক্তি ঝোলানোর ক্ষেত্রে হ্যাং 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 হয়। তাহলে কোন জায়গায় ব্যক্তিকে ঝোলানো হয়? ফাঁসি দেওয়ার ক্ষেত্রে। এবং বস্তুকে ঝোলানো হয় কখন? যখন আপনি কোন একটা দেয়াল চিত্র টানাচ্ছেন, যখন একটা ঘড়িকে টানিয়ে রাখছেন, এই জাতীয় যে কোনো কিছু করছেন, সেই জাতীয় ক্ষেত্রে যে কোনো কিছু ঝুলিয়ে রাখতে গেলে হ্যাং হাং হাং হয়। মনে রাখবো কিভাবে? একেবারে আমার সারা জীবন আজকে থেকে ভুলবো না, সেই নিয়মটা যদি দেখে নেই। সেই নিয়মটা না ঠিক, সেটা কি বলবো আমি বলবো যে আমার মানে টুকটাক যে ননসেন্স মাঝে মধ্যে আপনাদের মনে রাখার জন্য বলি না, সেই টাইপের একটা ননসেন্স, যে জায়গার মধ্যে দেখেন ব্যক্তির ক্ষেত্রে অক্ষর বেশি আছে, 6টা অক্ষর, ব্যক্তির ওজন বেশি, তাই ব্যক্তিকে ঝোলাতে অক্ষর বেশি লাগবে, তাই তো। আবার বস্তুর ক্ষেত্রে অক্ষর কম, তাই বস্তুকে ঝোলাতে, বস্তুর ওজন কম, তাই বস্তুকে ঝোলাতে গেলে কম অক্ষর লিখলেই হবে। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি মিউট করছি। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম যে হ্যাং এর পরে হ্যাং 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 হয়, 6টা অক্ষর আছে, 6টা অক্ষর দিয়ে বেশি, ব্যক্তির ক্ষেত্রে ওজন বেশি হয়। এবং হ্যাং হাং হাং হয়, 4টা অক্ষর আছে, এবং বস্তুর ওজন 4টা অক্ষরে কম। সেজন্য আমি যদি বলি দ্য পার্সন ওয়াজ হ্যাং, দ্য পার্সন ওয়াজ হ্যাং ফর মার্ডার, এবং আমি যদি বলি কি বলে, দ্য ওয়াচ ওয়াজ হাং অন দ্য ওয়াল, তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। দেখেন তো, হ্যাং 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 ব্যক্তির ক্ষেত্রে এবং বস্তুর ক্ষেত্রে, ব্যাপারটা মনে থাকবে। হ্যাংড হয়ে যায় হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, এবং হ্যাং হাং হাং হয়ে যায় বস্তুর ক্ষেত্রে। মনে থাকবে ব্যাপারটা? একটু কমেন্ট করবেন তো। হ্যাং 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 এবং হ্যাং হাং হাং দুটোই কারেক্ট, কিন্তু কখন হ্যাং 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 হয়, কখন হ্যাং হাং হাং হয়, সেটা কি মনে থাকবে? ওকে, গুড। আচ্ছা, তারপরে দেখি আমরা এবার ঠিক সেই সিস্টেমে সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক এবং ড্রাউন ড্রাউন্ড ড্রাউন্ড, সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক এবং ড্রাউন 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 ডুবার ক্ষেত্রে, সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক বস্তুর ক্ষেত্রে, এবং ড্রাউন্ড ড্রাউন ড্রাউন্ড ড্রাউন্ড এটা হয়ে যায় ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ডোবার ক্ষেত্রে। তাহলে এটা কিভাবে মনে রাখতে পারি বলেন তো? আচ্ছা, সুরভি বলুন, এটা কিভাবে মনে রাখতে পারি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। বলুন কিভাবে মনে রাখতে পারি। স্যার প্রথমটা সিং স্যাং সাং বস্তুর ক্ষেত্রে, যেহেতু
বস্তুর ওজন কম, এখানে সাং এর মধ্যে যেহেতু অক্ষর কম, তাই এখানে হুম, আমরা মনে রাখতে পারি বস্তুর ওজন কম, তাই স্যাং বসাবো। হ্যাঁ, এবং যদি আমি বলি এখানে এরপরেরটা ব্যক্তির ওজন বেশি, বস্তুর ওজন বেশি, তাই ওইখানে ডাউন বসাবো। গ্রাউন্ড বসাবো। এখানে কয়টা অক্ষর ছিল? 6টা। ওইটা। এখানে 1 2 3 4 5 6 এরকম 6টা অক্ষর ছিল, তাই তো? জি তাহলে স্যার। এবার যদি দেখি আমরা এখানে সেন্টেন্সে কি আছে, দ্য শিপ, দ্য বয় স্যাঙ্ক, হয় এটা কারেক্ট? হয়? না স্যার। হয় না, কারণ এখানে ব্যক্তির ওজন বেশি, সেজন্য ড্রাউন, DROWNED। হ্যাঁ, 7টা অক্ষর আছে, আমি 6টা লিখেছিলাম, 7টা অক্ষর আছে। এরপরে কি, দ্য শিপ ওয়াজ ড্রাউন, ড্রাউন বললে হবে? শিপ না ড্রাউন স্যার। হয় না। দ্য শিপ ওয়াজ স্যাঙ্ক দ্যাট নাইট। এতটুকুই থাক নামাজের আগ পর্যন্ত, তারপরে নামাজটা পড়ে আসেন। আজান খুব সম্ভবত দিয়ে দিয়েছে। আজান কি দিয়ে দিয়েছেন আপনাদের ওখানে? একটু বলবেন তো, আজান কি দিয়ে দিয়েছে? আচ্ছা, আজান যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে একটু নামাজটা পড়ে ফেলুন। নামাজ পড়ে ঠিক 15 মিনিট পরে আমরা তাহলে ইয়ে করি, মানে 15 মিনিট পরে ক্লাসের মধ্যে জয়েন করি। তাহলে আমরা, এখন বাজে হচ্ছে 5টা 30 বেজে যাবে আমি ছাড়তে ছাড়তে। আপনারা ঠিক 5টা 15 মিনিট না, 17 মিনিট দিলাম, যান। 5টা ঠিক আপনার 47-এ আসবেন, কিন্তু 48 না, 47, 47 মানে 47, সেটা যেন 48 না হয়, ঠিক আছে? একেবারে 47-এর মধ্যে আসবেন। ঠিক আছে, যান নামাজ পড়ে। জি, এসেছেন আপনারা? নামাজ শেষ? কে কে আছেন? ওকে, ভেরি গুড। আলী হুসাইন আর সবাই? আচ্ছা, অনেকেই এসেছেন, গুড। তাহলে এবার আসেন আমরা এরপরের আরো কিছু জায়গা আছে, যে জায়গাগুলো একটু দেখে নিই, ঠিক আছে? সেই জায়গাগুলো কি, এর মধ্যে জড় পদার্থ, এটা তো ড্রাউন, সিং স্যাং সাঙ্ক এবং ড্রাউন ড্রাউন ড্রাউন, এটা আমরা করেছি। তার পাশাপাশি কি করেছিলাম আমরা? আমরা ওই যে ফাঁসি দেয়া, হ্যাং মানে ঝোলানো অর্থে, ফাঁসি দেয়া অর্থে, এই দুটো কিন্তু করেছি, তাই তো? ফাঁসি দেয়া অর্থে বা ঝোলানো অর্থে এই দুটো জিনিসও কিন্তু আমরা করেছি। তারপরে যদি যাই আমরা, নতুন করে কোনো যন্ত্রপাতি আবিষ্কার করা বোঝাতে, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইউনিক একটা জিনিস এবং মজার একটা জিনিস। আমি বলবো এটা খুব মানে মজার একটা শিক্ষা। এটা আসলে বাচ্চা কাচ্চাদের থেকে শুরু করে সবার এটা জানা উচিত। সেটা কি, নতুন করে কোনো কিছু যেটা পূর্বে ছিল না, পূর্বে ছিল না এমন কিছু আবিষ্কার করাকে বোঝানো হয় ইনভেন্ট। এবং পূর্বে ছিল এমন কিছুকে নতুন ভাবে খুঁজে পাওয়াকে বোঝানো হয় ডিসকভার। ঠিক আছে, ডিসকভার হয়ে যায় যেটাকে নতুন ভাবে জানা যায়। ডিসকভার কি আপনি আগে জানতেন না, এখন জানছেন, কিন্তু ইনভেন্ট হচ্ছে সেটা আগে ছিলই না। ঠিক আছে, তাহলে এটাকে বইয়ের ভাষায় না লিখে একটু সহজ ভাষায় লিখি, যে পূর্বে ছিল না বা কোনো কিছুর, কালো কালি দিয়ে লিখি নয়তো বুঝবেন না। পূর্বে কোনো কিছুর অস্তিত্ব ছিল না, অস্তিত্ব ছিল না এমন কিছু বর্তমানে আবিষ্কৃত হয়েছে, আবিষ্কৃত হয়েছে এমন বোঝাতে তার পূর্বে, এমন বোঝাতে তার পূর্বে, তার ক্ষেত্রে আর কি, তার পূর্বে না, তার ক্ষেত্রে ইনভেন্ট কথাটি বসে। ক্ষেত্রে ইনভেন্ট কথাটি বসে, ইনভেন্ট কথাটি বসে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এবং তারপরে যদি আমি বলি যে পূর্বে ছিল কিন্তু জানা ছিল না, জানা ছিল না এমন কোনো কিছুর পূর্বে, এমন কোনো কিছুর পূর্বে, কিছুর ক্ষেত্রে ডিসকভার বসে।
ডিসকভার বসে, ঠিক আছে। পূর্বে ছিল কিন্তু এখন মানে জানা ছিল না, এমন কোন ক্ষেত্রে, এমন কিছুকে বোঝানোর ক্ষেত্রে এটা হয়ে যায় ডিসকভার, ঠিক আছে। ঠিক আছে, এটা লিখে ফেলুন। পূর্বে কোনো কিছুর অস্তিত্ব ছিল না, এমন কিছু বর্তমানে আবিষ্কৃত হয়েছে, এমন বোঝাতে তার ক্ষেত্রে ইনভেন্ট কথাটি বসে, এবং পূর্বে ছিল কিন্তু জানা ছিল না, এমন কিছুর ক্ষেত্রে ডিসকভার বসে। আলী হোসাইন, আপনাকে মানুষ জেলাস করছে, বুঝতে পেরেছেন? আপনার যে কমেন্ট পড়ছে এটা দিয়ে মানুষ কিন্তু কেউ কেউ জেলাস হচ্ছে। বলা হচ্ছে যে আলী হোসাইন স্যারের মানে থাকে না যে ওনার কমেন্টই শুধু পড়া হচ্ছে, অন্য কারোটা কেন পড়া হচ্ছে না। আপনি জেলাসিতে চলে আসছেন। এটা লেখা শেষ হয়েছে আর সবার? না, পানি ঢালতে হবে না, এটা অটোমেটিক্যালি নিভে যাবে, সমস্যা নেই। ওকে, ডান। তাহলে এবার আসেন আমরা একটু এক্সাম্পল লিখে ফেলি যে মার্কনি ডিসকভার্ড রেডিও। এটা ইনকারেক্ট, কারণ রেডিও আগে ছিল না, মার্কনি সেটাকে ইনভেন্ট করেছে। এবং যদি আপনি বলেন কলম্বাস ইনভেন্টেড আমেরিকা, এটা ভুল, কারণ কলম্বাস আমেরিকাটাকে ডিসকভার করেছে। আর আমেরিকা কিন্তু আগে থেকেই ছিল, আমেরিকা যে দেশটা সেটা আগে থেকেই ছিল, কিন্তু কলম্বাস নতুন করে সেটাকে ডিসকভার করেছে, সেই জায়গায় গিয়ে কলম্বাস আবিষ্কার করেছে। এবার বলেন তো আমেরিকাতে কলম্বাস গিয়েছিল কত সালে, দেখি বলেন তো। আমেরিকা কলম্বাস কত সালে আবিষ্কার করে? আপনার জেনারেল নলেজ কি পড়ছেন দেখি? গুগল করছেন না? এতক্ষণ লাগে কেন? গুড, সেলিনা আক্তার পেরেছেন। 92 না 98? 1492 না 98? আমার কাছে তো মনে হচ্ছে 92, আমি নিজেও ভুলে গিয়েছি ইনফ্যাক্ট। 1498 নাকি 1492? একটু দেখে নিবেন তো, 1498 নাকি 1492, এবং সেটাকে ডিসকভার্ড হয় কারণ আমেরিকা আগেতেই ছিল। আচ্ছা, তাহলে 92 হবে, যেহেতু আপনার অনেকে আবার দুইজন আপনাদের মধ্যে কনফিউশন কেন, কামরুল বলছেন 98, অরিন বলছেন 92, সাজিয়া বলছেন 92, আমার কাছেও মনে হচ্ছে 92, 98 না, 1488 একটা থাকতে পারে। 1488 খুব সম্ভবত আপনার অন্তরীপ, ওই যে কি জানো, আফ্রিকার অন্তরীপ উপকূলে যান বা এরকম কিছু একটা ছিল, কিন্তু 1498 না হয়ে 92 হওয়ার সুযোগ আছে আমার কাছে যেটা মনে হচ্ছে, ঠিক আছে। তাও এটা দেখে নিবেন, যদিও এটা আমি মানে খুব এখন অনেক ইদানিং। হ্যাঁ, ভারতবর্ষে, এক্স্যাক্টলি 98 ভারতবর্ষে, হ্যাঁ হতে পারে। তাহলে এটা হচ্ছে কি ডিসকভার এবং ইনভেন্টেড। ডিসকভার কোনো কিছুকে, নতুন কোনো কিছু যেটা পূর্বে ছিল এখন হয়তোবা মানে জানা ছিল না, এরকম ব্যাপারটা। এবং যখন ইনভেন্টেড এর কথা বলছেন, সেটা কি পূর্বেও ছিল না, এখন নতুন করে আপনি আবিষ্কার করেছেন। আবিষ্কার করে সেটাকে, যদি এটা অনেক সময় মানুষের কনফিউশন লাগতে পারে, আসেন তো একটু টেকনিক দিয়ে আমরা দেখি পারি কিনা। দেখি, ডিসকভার এবং ইনভেন্ট। মানুষ ডিসকভার যে কথাটা আছে, ডিসকভারের কথাটা ডিস্কো দ্বারা শুরু হয়, তাই তো? ডিস্কো দ্বারা শুরু হয়। নাচ কিন্তু দুনিয়াতে অনেক আগে থেকেই ছিল, এক সময় রাজা বাদশারা তাদের সামনে মানুষ নাচতো, মানে থাকে না যে ভাবের বহিঃপ্রকাশ করতে কিন্তু মানুষ নাচতো। কিন্তু তারপরে যে ক্লাসিক্যাল মিউজিকের সাথে নাচ, তারপরে কি যে আপনার হিপ হপ ডান্স, এই জাতীয় ডান্স গুলো কিন্তু পরবর্তীতে আরো আবিষ্কৃত হয়েছে। ডিস্কো কিন্তু ছোটবেলা থেকে মানে থাকে না যে একেবারে সৃষ্টি শুরু থেকে মানুষের যে কি বলে যে ভিতরের যে উৎফুল্লতা বা যে কোনো একটা ভেতরের উচ্ছ্বাস, সেটাকে প্রকাশ করতে ডিস্কো কিন্তু মানুষ একেবারে সৃষ্টি শুরু থেকেই করতো। কিন্তু নতুন নতুন ডিস্কো বা নতুন নতুন নাচের নাম দিয়েছে নতুন মানে বর্তমান যুগে। তার মানে ডিস্কোটা আগে ছিল, বর্তমানে যেটা আবার নতুন ভাবে ব্যবহৃত হচ্ছে, সেজন্য সেটা হয়ে যাচ্ছে ডিসকভার। এবং ইনভেন্ট যখন বলছেন, সেটা কি কোনো একটা জিনিসের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন যেটা আগে আপনি যেটার বাইরে ছিলেন। মনে করেন যে আগে আপনি রেডিও আবিষ্কার বা মোবাইলের কথা আপনি বলেন, ধরেন মোবাইল আবিষ্কার করেছেন কেউ, ঠিক আছে। কেউ, স্যার কাভার দ্বারা মনে রাখতে পারি যে কাভার মানে ঢাকা ছিল, এখন উন্মুক্ত হয়েছে। হ্যাঁ, কাভার দিয়েও মনে রাখতে পারেন। হ্যাঁ, ঢাকা ছিল, হ্যাঁ কাভার দিয়েও মনে রাখতে পারেন যে কোনো কিছু একটা ঢাকা ছিল আগে, এখন উন্মুক্ত হয়েছে, আগে সেটা জানা ছিল না, সেটাও হতে পারে।
আবার যদি আপনি বলেন যে ডিসকোর কথা, যেটা যে হ্যাঁ এটা অবশ্য আলী হোসেনের পছন্দ হবে না আমি জানি, ঠিক আছে কাভার দিয়েও মনে রাখতে পারেন, কিন্তু ডিসকোর কথা যেটা বলছিলাম সেটা কি, যে ডিসকো আগেও ছিল এখনো আছে, এখন নতুন নতুন নামের কথা বলছে, কিন্তু কাভার যেটা এটাও কিন্তু সাউন্ডস গুড, কাভারটাকে আগে ঢাকা ছিল এখন উন্মুক্ত হয়েছে, ডিসকভার হয়েছে। এবং যেটা বলছেন ইনভেন্ট, সেটা কি, কোনো কিছুর ভেতরে ইন করছেন যেটা আগে ছিল না। আগে মোবাইলে যে কথা বলতে পারবেন সেটা কিন্তু আগে আপনারা বুঝতেন না, বা আগে আমরা জানতাম না, মোবাইল আবিষ্কার হওয়ার আগে কিন্তু আমরা জানতাম না, এবং মোবাইল আবিষ্কার হওয়ার পরে আমরা জেনেছি যে মোবাইলের দ্বারা কথা বলা যায়, বেতারের সাহায্যে যে কথা বলা যায়, এবং সেই যুগে আমরা প্রবেশ করে গিয়েছি। সেজন্য ইনভেন্ট হচ্ছে কোনো কিছুকে ভেতরে যাওয়া, কোনো কিছু নতুন ভাবে নিয়ে আসা, এবং ডিসকভার হচ্ছে কোনো কিছুকে ছিল সেটাকে আবার নতুন ভাবে ব্যবহৃত হওয়া, সেটাকে আবিষ্কার করা। সেজন্য ইনভেন্ট এবং ডিসকভার এই দুটোর পার্থক্য আমরা দেখে ফেললাম। এক্সাম্পল দুটো একটু লিখে ফেলবেন। এক্সাম্পল কি লিখেছিলেন তখন? এক্সাম্পল দুটো লিখেছিলেন, একটু কমেন্ট করবেন তো। আচ্ছা, তারপরে যাই। পেয়ার, ডজন, স্কোর, 100,000, মিলিয়ন ইত্যাদির পূর্বে নির্দিষ্ট সংখ্যাবাচক কি বলে সংখ্যাবাচক শব্দ 1, 2, 3 এবং অনির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ সাম, মিলিয়ন, ফিউ, মেনি এগুলো থাকলে এদের সঙ্গে এস যুক্ত করে প্লুরাল করা যায় না, কিন্তু এদের পুনঃ পুনঃ উক্তি যেমন ডজন, ডজন ডজন, কুড়ি কুড়ি, শত শত, হাজার হাজার ইত্যাদি বুঝলে এর সঙ্গে এস যুক্ত করা যায়। ওই যে হান্ড্রেড এবং হান্ড্রেডস, খুব সম্ভবত একদিন ক্লাসে আমাকে ফারজানা কোয়েশ্চেন করেছিলেন যে স্যার হান্ড্রেড কখন হয় আর হান্ড্রেডস কখন হয়। এটাই হচ্ছে সেই জায়গা, যে হাজার হাজার শত শত যখন বোঝানো হয় সেটা হয়ে যাচ্ছে হান্ড্রেডস, এবং যদি 100 বোঝানো হয় তাহলে 100, বা কি বলে যে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে তখন এরপরে কিন্তু এস যুক্ত হয় না। খুব খেয়াল করে দেখবেন যে পেয়ার, ডজন, স্কোর, 100,000, মিলিয়ন এই জাতীয় শব্দগুলোর পরে নির্দিষ্ট এই জাতীয় শব্দগুলোর পূর্বে যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ, যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ আচ্ছা জি, এটা সহজে লিখে দিচ্ছি আমি আলী। তো এই জাতীয় শব্দগুলোর পরে যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ যেমন 1, 2, 3 ইত্যাদি থাকে, তাহলে সেটা হয়ে যায় কি বলে, তারপরে সেটা কোনো এস যুক্ত হয় না। কিন্তু যদি সাম, সেভারেল, এ ফিউ, মেনি ইত্যাদি শব্দ থাকে তাহলে সেটা হয়ে যায় এস যুক্ত, সরি কি বলে, কিন্তু তারপরে যদি ডজন ডজন বা কুড়ি কুড়ি, হান্ড্রেড কি বলে, শত শত, হাজার হাজার এই জাতীয় জিনিসগুলো থাকে তাহলে তার সাথে প্লুরাল করতে হয়। আসেন আমি যদি বলি হান্ড্রেড, হান্ড্রেড, থাউজেন্ডস, ডজন, পেয়ার, এদের আগে যদি এ থাকে এই সকল শব্দের পূর্বে, এই সকল শব্দের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ যেমন এ পেয়ার, এ ডজন এমন গুলো থাকে, এমন শব্দ থাকে, তাহলে তাদের পরে এস যুক্ত করার প্রয়োজন নেই, কারণ এটা দ্বারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বোঝাচ্ছে। তাদের পরে এস যুক্ত করার প্রয়োজন নেই, কারণ এটি দ্বারা নির্দিষ্টতা বোঝায়। আরে, কারণ এটি দ্বারা নির্দিষ্টতা বোঝায়, নির্দিষ্টতা বোঝায়। কিন্তু এদের দ্বারা যদি শত শত
হাজার হাজার, ডজন ডজন, জোড়া জোড়া এমন থাকে, এমন বোঝানো হয় তবে তাদের পরে এস যুক্ত হতে পারে। তবে তাদের পরে এস যুক্ত হতে পারে। এই হচ্ছে হান্ড্রেডস এবং থাউজেন্ডস এর যে ব্যাপারটা আছে, ঠিক আছে? হান্ড্রেডস এবং থাউজেন্ড কখন এ হয়, কখন এ হয় না। ওমা, অনেক কিছু লিখে ফেলেছি। এখানে যদি নির্দিষ্ট করা হয় তাহলে এরপরে এস যুক্ত হবে না। যদি নির্দিষ্ট সংখ্যাবাচক হয়, ধরেন 1000 বলছে, 2000 বলছে, 5000 বলছে, তাহলে এরপরে এস হবে না। কিন্তু যদি বোঝানো হয় হাজার হাজার, শত শত, লাখ লাখ, সেই জায়গায় মিলিয়নস, হান্ড্রেডস, থাউজেন্ডস এই জাতীয় কথাগুলো বসতে পারে। এটা হচ্ছে সহজ কথা, ঠিক আছে? লেখা হলে ডান লিখবেন। ওকে, ডান। আর সবাই, আলী হোসেনের তো হয়েছে। ওকে, ডান। তারপরে আসি আমরা, দেখেন এখানে বলা হচ্ছে হি বট মি 5 ডজন এগস। কারেক্ট আনসার, কারণ 5 একটা নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ, এরপরে এস হয়নি। 5 একটা নির্দিষ্ট সংখ্যাবাচক সংখ্যা, তারপরে এস হয়নি। কিন্তু যখন আপনি বলছেন, আচ্ছা এটাও তো 5000, এখানে এরপরেও 5 একটা নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ, তারপরে এস হয়েছে। সেজন্য যখন সংখ্যাবাচক শব্দের কথা বলা হচ্ছে সেই জায়গার মধ্যে এস হয়ে থাকে। কোথায় গেল এটা? যখন সংখ্যাবাচক শব্দের কথা বলা হচ্ছে, হি লেন্ট মি 5000 টাকায় 5000 হবে না, 5000 হবে, ঠিক আছে? এবার যদি আমি বলি যে কোন জায়গার মধ্যে এখানে থাউজেন্ডস হতে পারতো বা অন্য কিছু হতে পারতো, আমি যদি বলি যে মিলিয়নস অফ পিপল বা থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল আর লিভিং বিলো দ্য পোভার্টি লাইন, পোভার্টি লাইন। তাহলে দেখেন থাউজেন্ডস অফ স্টুডেন্ট, থাউজেন্ডস অফ পিপল, এই যে হাজার হাজার মানুষ বসবাস করছে দরিদ্র সীমার নিচে। তাহলে এই জাতীয় যে শব্দগুলো, যেটা দিয়ে মিলিয়নস বোঝানো হয়, হাজার হাজার বোঝানো হয়, সেই জাতীয় শব্দগুলো দিয়ে আপনার, সেই জাতীয় শব্দগুলোর পরে যখন মানে এর পূর্বে যখন কোন একটা নির্দিষ্ট সংখ্যাবাচক নাম্বার থাকবে না, তখন তারপরে সবসময় অ্যাডজেক্টিভ, তারপরে সবসময় এস হতে পারে। কিন্তু এরপরে মানে এর পূর্বে যদি কোনো একটা সংখ্যাবাচক শব্দ থাকে, তাহলে তারপরে এস যুক্ত হওয়ার প্রয়োজন নাই। এটা ক্লিয়ার? তাহলে হান্ড্রেড থাউজেন্ডস এই ব্যাপারটা ক্লিয়ার, কখন থাউজেন্ড হয় কখন থাউজেন্ডস হয় না, ব্যাপারটা কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ভেরি গুড না? ঠিক আছে, তারপরে আসি আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দ্বারা পৃথক সত্তা বোঝালে ভার্ব প্লুরাল হয়, একই সত্তা বোঝালে ভার্বটা সিঙ্গুলার হয়। এটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়েছি, মনে আছে? কি পড়েছিলাম? যে কালেকটিভ নাউন দ্বারা যদি একমত বোঝানো হয় বা সমষ্টি বোঝানো হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার। কালেকটিভ নাউন দ্বারা যদি ভিন্ন মত বা বিভিন্নতা বোঝানো হয় তাহলে ভার্বটি প্লুরাল হয়। ফর এক্সাম্পল, আপনি যখন দেখছেন দ্য অডিয়েন্স ইজ রিকোয়েস্টেড টু হ্যাভ দেয়ার সিটস, এবং অডিয়েন্সটা কি আপনার, মানে একটা অডিয়েন্স তো আর বোঝানো হয় না, সিটস নেয়ার কথা বলা হচ্ছে, তাই না? অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু হ্যাভ দেয়ার সিটস। এখন এই সিটসটা দিয়ে আমি বুঝবো যে অডিয়েন্সটাকে আলাদা আলাদা সত্তা বোঝানো হচ্ছে, যে আপনারা আপনাদের সিট গ্রহণ করুন, প্রত্যেককে আলাদা আলাদা সত্তা হিসেবে বিবেচনা করে এই কথাটা বলা হচ্ছে। দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু হ্যাভ দেয়ার সিট, এই কারণে হয়ে যাচ্ছে কি অডিয়েন্স প্রত্যেককে আলাদা আলাদা ভাবে তাদের সিট গ্রহণ করার কথা বলা হচ্ছে, সেজন্য দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু হ্যাভ দেয়ার সিটস। দ্য কমিটি ইজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, the committee are divided
ইন দেয়ার অপিনিয়ন্স, এটাও তাহলে একটু সহজ করে লিখে নেই। সেটা কি লিখতে পারি? যে কালেকটিভ নাউন দ্বারা, কালেকটিভ নাউন দ্বারা যদি সমষ্টি বা একক এক হওয়া বোঝায়, তবে ভার্বটি সিঙ্গুলার হয়, তবে ভার্বটি সিঙ্গুলার হয়। এবং কালেকটিভ নাউন দ্বারা যদি বিভিন্নতা বোঝায়, বিভিন্নতা বোঝায়, তবে ভার্বটি প্লুরাল হয়, প্লুরাল হয়। ওই যে দ্য জুরি ইজ ডিভাইডেড ইন, দ্য জুরি আর ডিভাইডেড ইনটু দেয়ার অপিনিয়ন্স, এবং দ্য জুরি ইজ অর্ডার, দ্য জুরি হ্যাজ অর্ডার টু হ্যাং দ্য পারসন। ঠিক আছে, এটা লেখা হলে এটা লিখবেন। যদি একমত বোঝায় তাহলে ভার্বটি সিঙ্গুলার, যদি ভিন্ন মত বোঝায় তাহলে ভার্বটি প্লুরাল হয়ে যায়। ওকে, ডান। তাহলে এক্সাম্পলটাও লিখে ফেলুন। যে শুধু কারেক্টটা লিখবেন, ইনকারেক্টটা না, শুধু কারেক্টটা লিখবেন। যে দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু হ্যাভ দেয়ার সিটস, এবং কেন সিটস, কেন অডিয়েন্সের পরে আর হয়েছে, কারণ সিটস এর কথা বলা হচ্ছে, তাদের সিটস দ্বারা প্রত্যেককে আলাদা আলাদা তাদের আসন গ্রহণের কথা বলা হচ্ছে, এবং সেজন্য সিটস এর পূর্বে যে ভার্বটি আছে সেটা অবশ্যই আর হয়ে যাবে, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে। দ্য কমিটি ইজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন যখন বলা হচ্ছে, তাহলে এই কমিটিটা ডিভাইড করলে নিশ্চয়ই একটা অপিনিয়ন থাকে না। কমিটির একটা একটা যখন ডিসিশন যায় তাহলে সেটা একটা এন্টিটি, কিন্তু কমিটি ডিসিশন যদি দুটো হয়, তিনটা হয়, চারটা হয়, তাহলে কিন্তু ভিন্ন মত থাকে। সেজন্য এটা হয়ে যাচ্ছে কি, দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। ঠিক আছে, লিখে ফেলুন, দুটো এক্সাম্পলই লিখে ফেলুন। আপনারা আজকে বাংলাদেশে খেলা কে কে দেখছেন একটু বলবেন তো? বাংলাদেশের খেলা আজকে যারা দেখছেন, তাদের মতো লয়াল মানুষ দুনিয়াতে খুব কম আছে। দেখেছিলাম ক্লাসে পূর্বে, সেই বাংলাদেশের খেলা দেখে বাদ দিয়ে দিয়েছে, টাইম লস হয়। এক্স্যাক্টলি, এটাই। না, এটা এভাবেই বলবো। আজকে এই এই খেলা দেখে শুধু শুধু আমরা যে পরিমাণ, থ্যাংক ইউ, একটা ইয়ে দিন। তো এই খেলা দেখে শুধু শুধু সময় নষ্ট করা, আমি যদিও মানে আপনার দেখি দেখি না, ব্যাপারটা এরকম। আমি হচ্ছে আধা লয়াল, বুঝছেন। মাঝে মধ্যে যখন মনটা চায় তখন একটু স্কোরটা দেখে আসি, কিন্তু এমনিতে বসে দেখবো না। ঠিক আছে, হার্ট পেশেন্ট হলে চাই না খেলা দেখে। এক্স্যাক্টলি যে অবস্থা। আচ্ছা, তাহলে এটা হয়েছে আমাদের। তারপরে যদি যাই, কোনো কিছু কারোর সীমানার ভেতরে থাকলে ইন, সীমানার বাইরে থাকলে টু। প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম সীমানার ভেতরে থাকলে ইন এবং সীমানার বাইরে থাকলে টু বসে, যেটা আমরা প্রিপোজিশনেই পড়েছি। কি পড়েছিলাম? যে কোনো কিছু যদি বৃত্তের ভেতরে থাকে তাহলে ইন, এবং বৃত্ত থেকে বাইরের দিকে কোনো কিছু বোঝানো হয় তাহলে টু। তার মানে কি, যে ও দিয়ে আমরা মনে রেখেছিলাম আজ ৭১-এর যুদ্ধ আবার হবে স্যার, বোলিং বাকি আছে ইনশাল্লাহ, যুদ্ধ আজ আবার হবে। না, এদের সাথে আসলে মানে এদের নিয়ে আমি আসলে এখন আর ভরসাই করি না। মানে থাকে না যে একটা টিম গিয়েছে, তাদের তো খেলার স্পিরিট থাকতে হবে, তাই না? জিততে মানে জেতার মতো আগ্রহ তো থাকতে হবে, জেতার স্পিরিট থাকতে হবে। এরা গিয়েছে পিকনিক করতে, এরকম আর কি অবস্থা।
মানে সাকিব আল হাসান যাওয়ার আগে যে সকল কথা তিনি বলে গিয়েছেন, এই যে তামিম ইকবালের নামে একটা প্লেয়ার হয়ে একটা প্লেয়ারের নামে এই জাতীয় কথাগুলো, এটা মানে কমপ্লিটলি মানে পুরো আনপ্রফেশনাল একটা বিহেভিয়ার না? উনি দেখবেন প্রায় সময় আবার লিটন দাস কিছুদিন আগে একটা কি জানি খেলার মধ্যে মানে ওরা জার্নালিস্টদের সাথে এমন ভাবে কথা বলে যেমন মানে মামার বাড়ির আবদার পেয়েছে। ওরা পুরো দেশকে রিপ্রেজেন্ট করছে, সেখানে একটা কোয়েশ্চেন করলে মানে তুমি তো ওই রেসপন্সিবিলিটিটা তোমার বোঝাতে হবে যে তুমি খেলোয়াড়, পুরো দেশকে তুমি রিপ্রেজেন্ট করছো। তো মানে উনি বলে আপনি হলে কি করতেন, আপনি হলে কি স্বপ্ন দেখতেন, তারপরে কি কত রান করলে ভালো হয়। মানে এদেরকে যে কি করা উচিত আসলে ও নিজের জায়গাটাই বোঝে না, যে তুই কোন জায়গায় গিয়েছিস, কি করতে গিয়েছিস, তাই না? কোন জায়গায় গিয়েছিস পাপন আঙ্কেল বলেছে এটা একটা মজার কথা, যে আমাদের সব সময় লক্ষ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ। এটা আমিও শুনেছি, দেখেছি। তাহলে যদি আমরা বলি সীমার ভেতরে হচ্ছে কি ইন এবং সীমার বাইরে হচ্ছে টু, আমি যদি বলি বৃত্তের ভেতরে, বৃত্তের ভেতরে মনে থাকার জন্য, বৃত্তের ভেতরে ইন হয় এবং বৃত্তের বাইরে টু হয়, কারণ ওটা তো বৃত্ত এবং ওর থেকে বাইরে বের হয়েই টু হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, অন্তত পক্ষে পুলিশের সাথে কাজ করতে পারতো, হ্যাঁ সেটা অবশ্য ঠিক। না এরা মানে দেশে যে আসবে আমি খুব ভয়ে আছি, মানে দেশে যদি জানে, দেশের মানুষ যদি জানে যে কবে আসছে, মানুষ যে পরিমাণ ক্ষেপে আছে, আসলে খুব রিস্কি হয়ে যাবে তাদের জন্য দেশে আসা। তাহলে আমি যদি বলি সীমার মধ্যে থাকতে, আমি যদি বলি বিদ্যাবাড়ি ইজ ইন ঢাকা, সীমার ভিতরে, তাই তো? আবার আমি যদি বলি যে ধরেন আমি বলছি কোনো যে কোনো একটা দেশের, ধরেন আপনার হিমালয়ের কথা বলছি আমি, হিমালয়াস ইজ টু দা নর্থ অফ বাংলাদেশ, বাংলাদেশের সীমানার বাইরে না, সেজন্য এটা হয়ে যাচ্ছে কি টু, হিমালয়াস ইজ টু দা নর্থ অফ বাংলাদেশ। এবার যদি বিদ্যাবাড়ি না বলে আমি বলতাম পঞ্চগড়, পঞ্চগড়ের ক্ষেত্রে কি হতো, টু হতো নাকি ইন হতো বলেন তো একটু আমাকে? যদি আমি বলতাম পঞ্চগড়, পঞ্চগড় ইজ টু দা নর্থ অফ বাংলাদেশ, নাকি কি হতো? পঞ্চগড় ইজ ইন, আই, হ্যাঁ 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 ইন হতো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ইন হতো, ইজ ইন দা নর্থ, কারণ পঞ্চগড় বাংলাদেশের অভ্যন্তরে বা ভেতরে অবস্থিত, সেজন্য ইন হয়েছে। তাহলে আমরা দেখলাম যে যখন বলছি রংপুর ইজ টু দা নর্থ অফ বাংলাদেশ, টু দা হবে না, কারণ সীমানার ভেতরে। রংপুর ইজ ইন দা নর্থ অফ বাংলাদেশ, দ্য বে অফ বেঙ্গল ইজ ইন দা সাউথ অফ বাংলাদেশ, দ্য বে অফ বেঙ্গল ইজ টু দা সাউথ অফ বাংলাদেশ, কারণ বে অফ বেঙ্গল কি বাংলাদেশের সীমানার? বে অফ বেঙ্গল না, না আপনি ঠিকই বলেছেন, আমি আসলে অন্য মনস্ক ছিলাম, হঠাৎ করে টু দেখে আমি বললাম কি ভুল আনসার, মানে ইন দেখে আমি মনে করেছি টু, সেজন্য আমি বলছিলাম আর কি যে ভুল আনসার হয়েছে নাকি, আপনারটা হয়েছে ঠিক আছে। তাহলে দ্য বে অফ বেঙ্গল ইজ ইন দা সাউথ অফ বাংলাদেশ। এরপরে যদি বলি অ্যাকিউজড, অ্যাকিউজড এর পরে সবসময় অফ বসে, সেটা আমরা জানি, অ্যাকিউজড এর পরে অফ বসে, যেটা কিনা কোনো কিছুর ব্যাপারে অভিযুক্ত করা। অ্যাকিউজড এর সাথে প্রিপোজিশন সবসময় অফ বসে। এবং চার্জ, চার্জের সাথে প্রিপোজিশন কি বসে? চার্জের সাথে প্রিপোজিশন হিসেবে উইথ বসে, চার্জ উইথ বলা হয় এবং অ্যাকিউজড এর সাথে অফ বলা হয়। ঠিক আছে? অ্যাকিউজড অফ মানে কি অভিযুক্ত, এবং চার্জড উইথ মানে কি, অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত এবং চার্জড উইথ মানে কি ক্ষতিপূরণ দেয়া বা কি বলে যে শাস্তি পাওয়া, শাস্তি দেয়া। অ্যাকিউজড এর সাথে অফ বসে এবং চার্জের পরে উইথ বসে। মনে রাখবেন কিভাবে, অ্যাকিউজড অফ হচ্ছে অভিযুক্ত, কখনো কোন একটা কারণে সে যখন অভিযুক্ত হয় তখন মানুষ সেই কাজটা করা অফ করে দেয়। যে কোনো একটা অভিযোগ যদি তার উপরে করা হয়, সচরাচর যদি সে বাংলাদেশ ক্রিকেটের কোনো মানে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেটার না হয়, তাহলে সে সেই কাজটা বন্ধ করে, যে কোন একটা কাজ যেটার উপরে অভিযোগ আসছে বা যেটার জন্য সবাই খারাপ বলছে সেই কাজটা মানুষ বন্ধ করে দেয়। কিন্তু এক্সেপশনাল কেস হচ্ছে কি আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম। এবং যদি বলা হয় চার্জড উইথ, সেটা কি ওই যে বাংলাদেশ টিমের যারা সদস্যরা আছেন তাদেরকে চার্জ করা উচিত উইথ
দেয়ার স্যালারি, মানে তাদের টাকা তাদের থেকে কেটে নেওয়া উচিত। কারণ এই টাকা যদি কেটে না নেয়, যখন আপনার টাকা পেয়ে যাচ্ছে, ভালো খেলুক আর খারাপ খেলুক টাকা তো পেয়ে যাচ্ছে, তো সেই জন্য তারা খুব একটা বেশি বদার করে না। সেজন্য টাকাটা যদি কেটে নেওয়া হয় তাহলে হয়তোবা তারা একটু ভালো খেলতে পারে। তাহলে চার্জ উইথ মানে কি, শাস্তি দেয়া কোনো কিছুর ব্যাপারে শাস্তি বোঝাতে চার্জ উইথ হচ্ছে, এবং অ্যাকিউজড এর পরে অফ বসছে যখন কোনো কিছুকে অভিযুক্ত বোঝাচ্ছে। তাহলে এটা একটু লিখে ফেলবেন যে হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার, সে মার্ডারের জন্য অ্যাকিউজড হয়েছে, এবং হি ওয়াজ চার্জড উইথ মার্ডার, সে মার্ডারের জন্য তাকে ইয়ে করা হয়েছে, শাস্তি দেয়া হয়েছে। ঠিক আছে, অ্যাকিউজড অফ হচ্ছে কি অভিযুক্ত, এবং চার্জ উইথ হচ্ছে শাস্তি দেয়া। ঠিক আছে, এটা একটু লিখে ফেলবেন। এটা একটু লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। পাপন আঙ্কেল আর আগে হাতুড়া সিংহের উপরে, হাতুড়া সিংহের দোষ নাই। হাতুড়া সিংকে আপনি 3 গুণ টাকা দিয়ে নিয়ে আসবেন, তাহলে তার কি দোষ? ওকে, এরপরে যদি যাই আমরা, রিচ। রিচের পরে কোনো প্রিপোজিশন বসে না, সরাসরি অবজেক্ট বসে। রিচ মানে কি, পৌঁছে যাওয়া। মনে করেন আপনি 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই জায়গায় গিয়েছেন যে জায়গায় পৌঁছাতে আপনি চেয়েছেন, তো সেজন্য রিচ করার পরে আর কোনো কিছু নাই, সরাসরি যাবেন এবং গিয়ে বলবেন আমি চলে এসেছি, ইয়াস সারপ্রাইজ, এটা হচ্ছে কথা। তার মানে রিচের পরে আলাদা কোনো প্রিপোজিশন বসবে না, সরাসরি অবজেক্ট বসে যাবে। যেমন আপনি যদি বলেন উই রিচড at that station, which is incorrect. আপনি যদি বলেন we reached the station in time, এটা হয়ে যায় কারেক্ট। তাহলে excuse me, তাহলে আমরা যদি বলি we reached the station in time, যে সঠিক নির্দিষ্ট সঠিক একটা সময়ের মধ্যে আমরা পৌঁছেছি। তাহলে we reached the station in time এবং we reached at the station in time, এই at দাটা কিন্তু ভুল, কারণ আলাদা করে আবার আরেকটা, ওই যে বললাম যে অনেক দূর থেকে এসেছেন, আবার অ্যাট বলার কোনো প্রয়োজন নেই। তাহলে উই রিচ দ্য স্টেশন ইন টাইম। এখন ইন টাইম এবং অন টাইমের একটা জায়গা আছে। ইন টাইম এবং অন টাইম, সেটা কি মনে আছে? ইন টাইম দিয়ে কখন কি বোঝায় এবং অন টাইম দিয়ে কি বোঝানো হয়, মনে আছে কি? ইন টাইম এবং অন টাইম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, পানি খেয়ে নিচ্ছি। ইন টাইম এবং অন টাইম ব্যাপারটা কি মনে আছে আপনাদের? একটু সময় দিবেন, আমি একটু পানি খেয়ে নেই। হ্যাঁ, আপনি একটু কমেন্ট করতে থাকুন। থ্যাংক ইউ। ইন টাইম এবং অন টাইম মনে আছে কারো? কেউ কি বলতে পারবেন? অন টাইম হচ্ছে ঠিক সময়, তাহলে ইন টাইম কি বেঠিক সময়? কামরুল ইসলাম বলুন তো। জি, স্যার ইন টাইম হচ্ছে জাস্ট টাইমে, আর অন টাইম হচ্ছে টাইমের একটু পূর্বে। টাইমের একটু পূর্বে। আপনি বলেছেন কাছাকাছি হয়েছে, কিন্তু উল্টোটা আপনি বুঝেছেন যে সেটা ব্যাপারটা ঠিক আছে। ইন টাইম হচ্ছে একেবারে সময়ের মধ্যে। ধরেন আপনাকে একটা কাজের ডেডলাইন, আপনাদের অ্যাসাইনমেন্ট টেস্টের আমি 7 দিন দেয়া শুরু করেছি, 7 দিনের মধ্যে আপনি ধরেন, এখানে তো 8 দিন হয়ে গেল। ধরেন ইন টাইম বলতে কি, আপনি 5 দিনে বললেন যে স্যার আমার কমপ্লিট, এখন আমি পরীক্ষা দিতে পারবো, তাহলে সেটা ইন টাইম, সময়ের মধ্যে। আর অন টাইম হচ্ছে কি, আপনাদের যে অ্যাসাইনমেন্ট টেস্টের যে সময়টা, সেটা সচরাচর 7 দিন পরেই হওয়ার কথা, এবং সেই সময় হিসেব করেই দেয়া হয়। হয়তোবা আইটি ডিপার্টমেন্ট থেকে মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায়, তারা হয়তোবা একদিন আগে দিয়ে দিয়েছিল, যেটা লাস্ট অ্যাসাইনমেন্ট টেস্টে আমি পরে মানে এটা আপনাদের সেজন্য সময়টা বাড়িয়ে দিয়েছি, এবং কেউ কেউ এটার জন্য আসলে লস খেয়েছেন আমি জানি। সাজিয়া একজন আছেন যিনি হয়তো আগে পরীক্ষাটা দিয়ে ফেলেছেন, হয়তোবা খুব একটা প্রিপারেশন নিতে পারেননি, কারণ দেখেছেন যে একদিন সময় পরে আমি 2 দিন বাড়িয়ে দিয়েছিলাম কম্পেনসেট করার জন্য। তো এই যে অন ইন টাইম মানে একেবারে অন টাইম যেটা, সেটা কি, যখন শুরু হওয়ার, যে আপনার যেই দিন সময়, ফর এক্সাম্পল নেক্সট অ্যাসাইনমেন্ট টেস্ট কি আপনার 2 তারিখে, তো 2 তারিখে যদি আপনি বলেন যে 2 তারিখে আমি ঠিক
রাত 10টায় এক্সামটা শুরু করব, তো রাত 10টার যে একেবারে স্পেসিফিক টাইম সেটা হয়ে যাচ্ছে অন টাইম। আর যে এর মধ্যে যে আপনার 7 দিনের মধ্যে আপনার পড়ালেখা সেটা হয়ে যাচ্ছে ইন টাইম। যে পড়ালেখার ক্ষেত্রে তাহলে অ্যাসাইনমেন্ট টেস্টের ডিউরেশনের মধ্যে যদি হয়, উইদিন ডিউরেশন যদি আপনি বলেন, উইদিন ডিউরেশন সেটা হয়ে যায় ইন টাইম, এবং অ্যাট দা ইন্টারভাল যখন আপনি বলছেন ইন্টারভাল সেটা হয়ে যাচ্ছে কি একেবারে অন টাইম, এবং এটা হয়ে যাচ্ছে কি ইন টাইম। আপনাদের কাছে কোনটা ভালো লাগে, ইন টাইম না অন টাইম? আপনাদের কাছে কোনটা ভালো লাগে, ইন টাইম না অন টাইম? বলেন তো কোনটা বেশি ভালো, ইন টাইম না অন টাইম? স্যার অন টাইম দিয়ে তো ভালো লাগে, সবার শুরু দিতে পারে। অন টাইমটা ভালো, কিন্তু স্পেসিফিক, তাও ক্ষেত্র বিশেষ, ঠিক আছে? এটা ক্ষেত্র বিশেষ আর কি। আইরিন সুলতানা বলছেন কি ইউ শুড সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট ইন টাইম, এক্স্যাক্টলি বিফোর দ্য লাস্ট ডেট। ইউ শুড সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট অন টাইম লাস্ট ডেট। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা হয়ে যাচ্ছে, তাহলে ইন টাইম এবং অন টাইমের ব্যাপারটা আমরা পাশাপাশি খেয়াল করে ফেললাম। এখন যদি আমরা বলি এটা কি ছিল, রিচ, রিচের কোনো পরে কোনো প্রিপোজিশন হয় না। তারপরে রিসেম্বল, রিসেম্বল মানে কি একই রকম দেখতে হওয়া, এটাও খুব গুরুত্বপূর্ণ এবং সেন্টেন্স কারেকশনে অনেক সময় আসে। রিসেম্বলের পরে কোনো প্রিপোজিশন হয় না, সচরাচর কি আমরা রিসেম্বলের পরে টু দিয়ে দেই, যে তার মতো দেখতে হয়েছে সেজন্য রিসেম্বলের পরে টু দিয়ে দেই, কিন্তু রিসেম্বলের পরে কিন্তু টু হয় না, রিসেম্বলের পরে সরাসরি অবজেক্ট চলে আসে। ফর এক্সাম্পল, দ্য গার্ল রিসেম্বলস হার মাদার, সে তার মায়ের মতো দেখতে হয়েছে। এই তো, তার মানে রিসেম্বল এর পরে আলাদা করে কোনো প্রিপোজিশন বসে না, সরাসরি অবজেক্ট বসে। এটা হয়েছে, এটা এটা একটু লিখা লিখে নিবেন আর কি, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো চাকরি পরীক্ষা বেশি আসে সেগুলো আমি ইয়ে করছি। হয়েছে, লেখা হলে একটু ডান লিখবেন। রিসেম্বল এর পরে টু বসবে, এতটুকু। রিসেম্বল, সরি, রিসেম্বল এর পরে কোনো প্রিপোজিশন হবে না। হ্যাঁ, একিন দ্বারাও হয়, একিন দ্বারাও হয়, ডান, ঠিক আছে। তারপরে যদি আমি বলি একই জাতীয় ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা বোঝালে কম্পেয়ার উইথ, এবং সরি অন্য জাতীয়, সরি একই জাতীয় কোন একটা জিনিসের মধ্যে তুলনা বসালে উইথ, এবং ভিন্ন জাতীয়র মধ্যে বসালে টু বসবে। অর্থাৎ যখন আপনি বলছেন, ধরেন আপনি বলছেন যে অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার, রাগকে আগুনের সাথে তুলনা করা যায়, তো একই জাতীয়, রাগ কি আগুন, একই জাতীয় কিন্তু না, একটা হচ্ছে মানুষের ভেতরের অভ্যন্তরীণ বিষয়, একটা হচ্ছে বাহ্যিক বিষয় আগুন, তো এটাকে তুলনা করা যাবে না। অর্থাৎ একই জাতীয় জিনিসের মধ্যে যদি তুলনা করা হয়, ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে টি ক্যান বি কম্পেয়ার্ড উইথ কফি, একই জাতীয় তো ক্যাফেইন, তাহলে টি ক্যান বি কম্পেয়ার্ড উইথ কফিন, সরি কফি, অর্থাৎ কফির সাথে টিকে কম্পেয়ার করা যায়, একই জাতীয় জিনিসকে উইথ দিয়ে কম্পেয়ার করছেন, এবং তারা একসাথে দুই হাত মিলিয়ে চলছে, কারণ চারটা চারটা মানে ইয়ে আছে, এখানে অক্ষর আছে, উইথ, উইথ এর মধ্যে চারটা অক্ষর আছে। এবং যখন আপনি বলছেন, কারা এগুলো, আচ্ছা, যখন এগুলো বলছেন যে হ্যাঁ কম্পেয়ার্ড উইথ শেক্সপিয়ার, এটাও হয়, নজরুল ইজ কম্পেয়ার্ড উইথ শেক্সপিয়ার, নজরুলের সাথে শেক্সপিয়ার একই, মানে একই জাতীয় মানুষ, তারা কি, তারা দুইজনই কবি। তাহলে যদি আমরা বলি একই জাতীয়র ক্ষেত্রে একবারে আমরা সহজ করে এক্সাম্পল সহ একটা ডায়াগ্রাম করে ফেলি, কম্পেয়ার উইথ, কম্পেয়ার উইথ যেটা কিনা হয় একই জাতীয় তুলনা বোঝাতে, তুলনা বোঝাতে, এবং কম্পেয়ার টু যদি আপনি বলেন ভিন্ন ধর্মী বস্তুর মধ্যে তুলনা বোঝালে, তুলনা বোঝালে একটা হচ্ছে কম্পেয়ার টু আর একটা হচ্ছে কম্পেয়ার উইথ। তাহলে এবার যদি আমি বলি কম্পেয়ার উইথ, কম্পেয়ার উইথটা আমি কি বসাতে পারি, যে ধরেন টি ক্যান বি কম্পেয়ার্ড, কম্পেয়ার্ড উইথ কফি,
এবং আপনি যদি বলেন কম্পেয়ার টু, অ্যাঙ্গার ক্যান বি কম্পেয়ার্ড টু ফায়ার, আগুনের সাথে রাগকে তুলনা করা যায়। ঠিক আছে, লিখে ফেলুন, লেখা হলে ডান লিখবেন। এত মানে কথায় এটা লেখার প্রয়োজন নেই, একই সাথে আপনার একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখে ফেলতে পারছেন যে কোন জায়গায় উইথ হয়, কোন জায়গায় টু বসে। ভিন্ন ধর্মী তুলনা বোঝালে কম্পেয়ার উইথ, এবং একই ধর্মী বোঝালে টু বসে। ওকে, ডান। ঠিক আছে, তারপরে আমরা যদি যাই কম্পেয়ারের সাথে উইথ এবং কম্পেয়ারের পরে টু, চোখে দেখে না অন্ধ বোঝাতে ব্লাইন্ড অফ, এবং দোষ না বুঝে মানে দোষ ঢেকে রাখে এমন বোঝাতে ব্লাইন্ড টু। একটা হচ্ছে সরাসরি অন্ধ, আর একটা হচ্ছে এটা প্রিপোজিশনের একটা জিনিস আমরা পড়েছিলাম প্রিপোজিশনে, ব্লাইন্ড টু, ব্লাইন্ড টু এবং ব্লাইন্ড অফ। ব্লাইন্ড অফ, যেখানে ব্লাইন্ড টু মানে কি উদাসীন বা অপরাধের প্রতি উদাসীন, এটাও বলতে পারেন অপরাধের প্রতি উদাসীন, প্রতি উদাসীন। এবং আপনি যখন বলছেন ব্লাইন্ড অফ, সেটা কি অন্ধ। তাহলে আপনি যদি বলেন এখন সেন্টেন্সের এক্সাম্পল যে হি ওয়াজ ব্লাইন্ড, he was blind to his child's activities. এবং আপনি যদি বলেন he was blind of one eye, সে এক চোখে দেখে না। এ হচ্ছে ব্লাইন্ড টু এবং ব্লাইন্ড অফ এর জায়গাটা, যেটার একটার অর্থ হচ্ছে অন্ধ, একটা হচ্ছে দেখে না। এখন মনে রাখবো কিভাবে? ব্লাইন্ড টু হচ্ছে কোনো কিছুর দিকে আপনি অন্ধ, আপনি দেখেনই না, মানে এটা আপনি দেখবেন না ইচ্ছা করে। ওই যে থাকে না যে একটা নাটক দেখেছিলাম, ওই যে কি জানো, যমজ, মোশাররফ করিমের, বরিশালের মানুষ থাকে, তাকে যদি টাকার ব্যাপারে কোনো কথা বলা হয় তিনি বলে মেশিনে ডিস্টার্ব, মানে তার কানে শুনে না আর কি। সে টাকার ব্যাপারে কিছু বলা হলে সে বলে মেশিনে ডিস্টার্ব, আমি শুনি না, আমি শুনি না, মেশিনে ডিস্টার্ব, ওর বাবার আর কি। হ্যাঁ, আর এই জাতীয় কথাগুলো সে জানে ঠিকই, বুঝে ঠিকই, কদু আজাদ, এক্স্যাক্টলি। তো সে জানে ঠিকই, বোঝে ঠিকই, কিন্তু তাকে যদি টাকার কথা বলা হয় সে বলে মেশিনে ডিস্টার্ব, সে কিছু শোনে না। এটা হচ্ছে ব্লাইন্ড টু, মানে ইচ্ছা করে, মানে সে দেখছে না, এরকম একটা ব্যাপার। আর ব্লাইন্ড অফ কি? একটা মানুষের যখন চোখটা আসলেই অফ, সে যখন চোখে আসলেই দেখতে পাচ্ছে না, সেটা হয়ে যায় কি ব্লাইন্ড অফ। ঠিক আছে, ব্লাইন্ড টু হচ্ছে কারোর একটা দিকে সে অন্ধ। মনে করেন টুটা কি, একটা দিকেই তো বোঝানো হয়, টুতে আমরা কি দেখেছি, একটা দিককে বোঝানো হবে। তাহলে ব্লাইন্ড টু হচ্ছে যে কোনো একটা দিকে অন্ধ, এবং ব্লাইন্ড অফ হচ্ছে এক চোখে অন্ধ। ঠিক আছে, এক চোখে বা চোখে অন্ধ বা দেখতে পায় না এমন। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখে ফেললাম। এরপরে আরো কিছু জায়গা আমরা দেখব, যে জায়গাগুলো সচরাচর সেন্টেন্স কারেকশনে আসে, এবং এই জায়গাগুলো আপনারা সলভ করবেন। মেক অফ এবং মেক ফ্রম। আমি যদি বলি রিং is made ড্যাশ গোল্ড, এবং আমি যদি বলি পেপার is made ড্যাশ উড, কোন জায়গায় অফ বসবে, কোন জায়গায় ফ্রম বসবে? কি বলবেন হ্যান্ড রেজ করে? হ্যাঁ, ইউনাইটেড স্টেটস ইসরায়েলের দোষ যেমন দেখেন না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই ভাই আসলো কোত্থেকে? আলী হোসেন কি বলছেন, ভাই কেন হবে? জি, আতিয়া নাজদিন, ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। বলুন কোনটা হবে? স্যার, রিং ইজ মেড অফ গোল্ড, আর হ্যাঁ, পেপার ইজ মেড ফ্রম উড। আচ্ছা, এটার নিয়মটা তাহলে কি? এখানে অফ বলছেন আপনি, এখানে ফ্রম বলছেন, হুইচ ইজ কারেক্ট। তাহলে এটার নিয়মটা কি ছিল? স্যার, উপাদানটা যদি বোঝা যায় তবে হচ্ছে অফ হবে। উপাদানটা যদি বোঝা যায়
তাহলে অফ সেটা হবে, যদি একই, হ্যাঁ, আর যদি উপাদানটা না বোঝা যায় তবে ফ্রম হবে। তাহলে ফ্রম হবে, তাই তো? উপাদানটা ইয়েস বোঝা স্যার। যায়, এটা সবার মনে আছে? মেক অফ এবং মেক ফ্রম আসে চাকরি পরীক্ষায়, বাকি সবার মনে আছে? বলেন তো সবার মনে আছে কিনা? মেক অফ হচ্ছে উপাদানটা যদি বোঝা যায়, সরাসরি তৈরি যদি বোঝা যায়। মেক ফ্রম হচ্ছে সরাসরি তৈরি নয় এমন যদি হয়। ঠিক আছে, ভেরি গুড। এটা থেকেও আসে, মেক অফ মেক ফ্রম সেন্টেন্স কারেকশন থেকে আসে। মাশাআল্লাহ, সবার মনে আছে। আপনাদের ইংরেজি সাবজেক্টটা কেমন লাগছে বলেন তো একটু? মানে আমাদের কোর্স কিন্তু অনেকটাই আমরা মানে কভার করে ফেলেছি, হ্যাঁ সাবজেক্টটা স্যার, কেমন লাগছে? কভার করে ফেলেছি ভাই। কিছু বলছেন আতিয়া? জি স্যার। ওকে, ভেরি গুড। আপনি মানে কেমন ফিল করছেন ইংরেজি সাবজেক্টটাকে? মানে পারবেন তো পরীক্ষার মধ্যে? জি স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই জায়গার মধ্যে থেকে ইংরেজি গ্রামারের মধ্যে থেকে 20-এর মধ্যে 18 পেতে হবে, এবং ইনশাআল্লাহ পাবেন আপনারা যদি মানে একটু ফোকাস করে পড়ালেখা করেন। 18 তো মিনিমাম পাবেন, মিনিমাম 18 পাবেন। 20 হচ্ছে কি, বাকি দুটো বাদ দিয়েছি কি জানেন? দুটো মনে করেন যে আনসার্টেন কোন একটা কোয়েশ্চেন এসে পড়েছে, যেটা আপনি অ্যান্সার কারেক্টটা করেছেন কিন্তু ভুল হয়েছে। গ্রামার থেকে আসলে খুব একটা বেশি কঠিন করার জায়গা থাকে না। তাহলে মেক অফ মেক ফ্রম আমরা লিখলাম, তাই তো? এবার আসি আমরা, থ্যাংক ইউ আতি, আপনি পেরেছেন। তারপরে যদি আমরা বলি আরো কিছু প্রিপোজিশন, প্রেফার, সুপিরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রেফার, তারপরে কি সিনিয়র, জুনিয়র, প্রেফার, সুপিরিয়র। এরপরে কোন প্রিপোজিশন বসে বলেন তো একটু আমাকে? সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, প্রেফার, এই জাতীয় শব্দগুলোর পরে কোন প্রিপোজিশন বসে? হ্যান্ড রেজ করতে পারেন। টু বসে, সিনিয়রের পরে টু, জুনিয়রের পরে টু, এই সকল শব্দের পরে সবসময় টু বসে থাকে। সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, এই জাতীয় শব্দগুলোর পরে সবসময় টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে থাকে। মনে আছে সবার? টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে থাকে। এবার আমরা আরো একটা নতুন জিনিস শিখবো, সেটা কি? রাইটের ক্ষেত্রে, রাইট বা লিখার ক্ষেত্রে ইনও বসতে পারে, রাইটের ক্ষেত্রে উইথও বসতে পারে। ঠিক আছে, দুটোই হতে পারে। রাইটের পরে প্রিপোজিশন ইনও হতে পারে, রাইটের পরে প্রিপোজিশন উইথও হতে পারে। কখন ইন হবে, কখন উইথ হবে, আসেন একটু দেখি। রাইট উইথ সাধারণত বলা হয় কোন একটা যন্ত্র দ্বারা লেখা হলে। রাইট উইথ কোন যন্ত্র দ্বারা লেখা হলে, যন্ত্র দ্বারা লেখা হলে। যন্ত্র কি হতে পারে? যেমন পেন হতে পারে, তাই তো? এবং রাইট ইন যদি বলেন, ইন হচ্ছে কোন একটি উপকরণ দ্বারা লেখা হলে, কোন উপকরণ দ্বারা লেখা হলে। যেমন উপকরণ কি হতে পারে? উপকরণ হতে পারে কি? ইঙ্ক বা কালি, পেন্সিল, চক, এই জাতীয় জিনিসগুলোকে উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। এখন সব ঠিক আছে, পেন্সিল কেন উপকরণ হলো? এটা আপনাদের কোয়েশ্চেন হচ্ছে না যে স্যার পেন্সিল কেন উপকরণ হলো? এটা কি মাথায় কোয়েশ্চেন আসে? আমার এসেছিল, দেখি আমার সাথে আমার স্টুডেন্টদের মিলে কিনা। আমি যখন এটা নিয়ম পড়ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে পেন্সিল কেন উপকরণ হলো। হ্যাঁ, অবশ্যই আসবে, সবার আসছে। এই ভেরি গুড। পেন্সিল কেন উপকরণ হবে? কারণ পেন্সিলটা উপকরণ ধরা হয়, পেন্সিলের যে গ্রাফাইটটা আছে সেই গ্রাফাইটটাকে একটা উপকরণ ধরা হয়। গ্রাফাইটটা কিসের মৌল বলেন তো? পেন্সিলের যে গ্রাফাইটটা আছে, বিজ্ঞানে পড়েছেন, গ্রাফাইট কিসের? গ্রাফাইটের উপকরণ কি, মানে কোত্থেকে আসে গ্রাফাইট? গ্রাফাইট কিসের রূপভেদ সেটা বলেন একটু আমাকে, পারবেন? কার্বন, এক্স্যাক্টলি, কার্বন থেকে গ্রাফাইট হয়। তাহলে যদি আপনি বলেন এই পেন্সিল উপকরণ হিসেবে সেই জায়গার মধ্যে ব্যবহৃত হয়, এবং যখন আপনি দেখছেন পেন হচ্ছে যন্ত্র এবং পেন্সিল হয়ে যাচ্ছে উপকরণ, সেই জায়গায় যদি আপনি বলেন যে পেনের ক্ষেত্রে উইথ মানে বড় কথাটা বসবে, এবং উপকরণ বোঝাতে ছোট কথাটা বসবে, অর্থাৎ ইন বসবে। তাহলে যদি আপনি সেন্টেন্সের মধ্যে এভাবে একটু, মানে সেন্টেন্সে না, যদি একটু টেকনিক বলি আমি, দেখেন তো খেয়াল করে মনে রাখতে সহজ হয় কিনা। নর্মালি একটা কালি বা শীষ
আমরা যারা ছোটবেলায় আমি দেখেছি আপনার আমাদের সময় রেড লিফ কলমের আলাদা করে রিফিল যে শীষগুলো আছে সেগুলো পাওয়া যেত। রেড লিফ কেউ দেখেছেন? রেড লিফ কলম আপনাদের সময় রেড লিফ কলমের আলাদা করে শীষ পাওয়া যেত, সেটার দাম মানে মোটামুটি ভালো একটা কলম ছিল রেড লিফ। তাহলে এই শীষটা কিন্তু একটা উপকরণ ছিল, একটা জিনিস ছিল, জাস্ট একটা একটা দণ্ডের মধ্যে জাস্ট একটা নিপ লাগানো, আর কোনো কিছু না। তাহলে এটা যন্ত্র হিসেবে কাজ করতে পারে না। এবং যদি আপনি বলেন কলম, কলমটা কেমন থাকে? কলমে সচরাচর একটা নিপ থাকে, একটা বাইরের একটা আবরণ থাকে, তারপরে কি একটা ছিপি থাকে। আমি খুব ভালো আর্টিস্ট না, তো এই খুব একটা বেশি এক্সপেক্ট করবেন না। কিন্তু যা আমি এঁকেছি সেই জায়গার মধ্যে, হ্যাঁ ম্যাটাডোর অল টাইমের মতো। তাহলে দেখেন এই জায়গার মধ্যে কয়েকটা, না না ম্যাটাডোর অল টাইমের মতো না, সেটা সেটা হয়ে যাচ্ছে ইয়ের মতো, অল টাইমের মতো না, অল টাইমের মতো না। রেড লিফ এটা আলাদা একটা কলমই ছিল, এটা খুব মানে ভালো একটা কলম ছিল। আমি তখন এসএসসি এইচএসসি দিচ্ছি এরকম টাইমে। তো যেটা বললাম যে এই যে জিনিসটা অসাধারণ এঁকেছি না? আচ্ছা ঠিক আছে, অসাধারণ একটা কলম, এই কলমটা অসাধারণ একটা আমার কি কি কাজ করতে হয়েছে? কলমটার একটা নিপ লেগেছে, কলমটার একটা ছিপি লেগেছে, কলমটার একটা বাইরের আবরণ ছিল, অর্থাৎ কয়েকটা জিনিসের মাধ্যমে কলম হয়েছে, কিন্তু একটা জিনিসের মাধ্যমে এই শীষটা হয়ে যায়। সেজন্য এটা হয়ে যাচ্ছে কি রাইটের সাথে ইন। বস্তু কম ছিল এখানে, জাস্ট একটা উপরে একটা কি নিপ ছিল আর কি, কলমের যে একটা যে লিখে না ওই নিপ ছিল আর কি। তো এই নিপের সাহায্যে আপনি যদি পরে একটা শীষ যুক্ত করেন কলম হয়ে শীষ হয়ে যাচ্ছে। এবং যখন এখানে বলছেন আপনি এখানে কয়েকটা উপকরণ ছিল সেজন্য এখানে উইথ হয়ে যায়, রাইট ইন এবং রাইট উইথ। দেখেন তো মনে রাখতে পারবেন কিনা যে কখন রাইট ইন এবং কখন রাইট উইথ বসে। অর্থাৎ আপনি যদি এখন সেন্টেন্সে বলেন যে উই রাইট ড্যাশ ইনক চক পেন্সিল, তাহলে সেটা হয়ে যায় উইথ। এবং আপনি যদি বলেন উই রাইট ড্যাশ বা উইথ পেন, ব্যাপারটা অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার। মনে থাকবে? রাইট ইন এবং রাইট উইথ। ওকে, ফার্স্টে টু হবে। ও আচ্ছা, আমি তো দুটোই উইথ লিখেছি। হ্যাঁ ওকে, হ্যাঁ রাইট ইন হবে, রাইট ইন হবে, রাইট ইন প্রথমটা হবে এবং তারপরেরটা হচ্ছে রাইট উইথ হবে, তাই তো? হুম। আর বলবেন না, সেদিন আমি ইয়ে করছি, এই যে এরকম কিছু কিছু ইয়ে আছে আপনার, যখন আমরা প্রতিনিয়ত আমাদের তো কোনো কিছু মেমোরাইজেশন থাকে না, মানে আমরা তো মেমোরি থেকে নেই না, ক্লাসের পুরোটাই থাকে প্রেজেন্টেশন। মানে আমরা যখন ক্লাস নেই, আমি থেকে শুরু করে যে কোনো স্যার, আমরা যখন ক্লাস নেই তখন মানে আমাদের মাথায় তখন যে কথাগুলো আসে সেই কথাগুলো, এরা এরা এর কিন্তু কোনো রিহার্সাল থাকে না, কোনো চর্চা থাকে না, ইনস্ট্যান্ট যে কাজগুলো থাকে সেগুলোই। তো কয়দিন আগে আমি পেপার পড়ছিলাম, মানে নিউজ প্রেজেন্টেশন করছি আর কি আপনাদের এখানে। তো হঠাৎ করে আমি বলছিলাম বঙ্গবন্ধু গ্লুকোমা রোগে আক্রান্ত হয় 1976 সালে, 74 সালে, এবং বেরি বেরি রোগে আক্রান্ত হয় 1976 সালে। তো আমি বলছি, স্টুডেন্টরাও লিখছে। তো হঠাৎ করে দেখলাম যে একজন বলছে যে স্যার 74 হবে, 76 হবে। তো আমি না পরে একটু চিন্তা করলাম এটা কেন বললো 74 76, মানে তার কনফিউশনটা কেন? বেচারা তখন বেঁচে নাই, আমার মাথার মধ্যে ছিল 1934 এবং 36, আমি বলছি 1974 76। এটা হচ্ছে কি মাঝে মধ্যে হয়ে যায়। যেমন সাজ্জাদ স্যারের ওই দিনের কথাটা আমি বলছি, যে সাজ্জাদ স্যারের ওই দিনের আমি কি যেন একটা ইয়ে দেখলাম, উনি শুরু করছে যে আমরা 105তম পেজে যাই। আমি হাসতে হাসতে শেষ। ওনার এই কথা শুনে আমি বললাম যে পত্রিকার 105তম পেজ আপনি কোথায় পেয়েছেন? এই জাতীয় জিনিসগুলো কিন্তু হয় প্রায় সময় আমাদের সাথে। তো যেটা বলছিলাম যে রাইট ইন হয়ে হয় কি কখন, কখনো যদি কখনো কোনো কিছুর সাথে ইন হয়, এবং রাইট উইথ হয় কি কখনো যদি কোন একটা যন্ত্র দ্বারা বোঝানো হয়। ঠিক আছে, অনেকেই কিন্তু অ্যাটেন্ডেন্স। হ্যাঁ গোলাম মোস্তফা, আমি আপনার ক্লাস দেখি, আপনি যে অ্যাটেন্ড থাকেন মাশাআল্লাহ, আমি আপনার পার্টিসিপেশন দেখি। তারপরে আপনার আলী হোসাইনেরটা খুব একটা বেশি দেখা হয়নি এখনো, কিন্তু থাকেন উনি, আমি পরে কমেন্ট দেখেছি। সাদিয়া রহমান আপনারটাও হয়তোবা দেখেছি, হ্যাঁ আপনার কমেন্টও আমি দেখেছি হয়তোবা। তো যাই হোক, এটা গেল রাইট ইন এবং রাইট উইথ। তারপরে যদি যাই, হ্যাঁ ফারজানাও থাকেন, হ্যাঁ ফারজানাও থাকেন, ফারজানারও কমেন্ট দেখি আমি মাঝে মধ্যে। তাহলে এবার যদি আমি বলি অ্যাট, ইন এবং অন, অ্যাট, ইন
সরি অ্যাট অন এটাকে আমরা টেকনিক্যালি শিখবো সময়ের ক্ষেত্রে, এবং ইন বড় সময়ের ক্ষেত্রে ইন, তার থেকে ছোট সময়ের ক্ষেত্রে অন, তার থেকে ছোট সময়ের ক্ষেত্রে অ্যাট। সময়ের ক্ষেত্রে, তাই তো? সব থেকে বড় সময়ের ক্ষেত্রে ইন, সময়ের ক্ষেত্রে আমি যদি বলি সময়ের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে সব থেকে বড় সময় যেমন সপ্তাহ, মাস, বছর, এদের পূর্বে ইন বসে। দিনের নামের পূর্বে অন বসে, এবং দিনের নির্দিষ্ট সময়কে বোঝাতে তার পূর্বে অ্যাট বসে। দিনের নির্দিষ্ট সময়কে বোঝাতে তার পূর্বে অ্যাট বসে, তার পূর্বে অ্যাট বসে। তাহলে আমি যদি বলি পুরোটাকে একটা সেন্টেন্সে যদি আমরা নিয়ে আসি, সেটা কিভাবে আমি বলতে পারবো? যে হি কেম at 7 p.m. on Wednesday in January. সে ঠিক 7টার সময়, একটা সময়কে বোঝাচ্ছি, ঠিক 7টার সময় অ্যাট অন ওয়েনসডে, দিনের নামের পূর্বে অন বসেছে, এবং জানুয়ারি মাসের নামের পূর্বে ইন বসেছে। ঠিক আছে? এভাবে হয়ে থাকে একটা সেন্টেন্সে যখন অন, অ্যাট এবং ইন থাকে, সেটার কাজগুলো এভাবে হয়ে থাকে। এটা কি লেখা হয়েছে? একটু লেখা হলে ডান লিখবেন। ওকে, ডান। তাহলে এবার যদি আমরা বলি গিভ অ্যান্ড টেক, আরেকটা জায়গা আছে। গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক। সাধারণত গিভের অর্থ কি হয়? গিভের অর্থ হয় কি? দেয়া। এবং টেক অর্থ কি? না সরি, টেক, গিভ অর্থ কি? নেয়া, এবং টেক অর্থ কি? দেয়া। গিভ অর্থ কি? দেয়া, এবং টেক অর্থ কি? নেয়া, তাই তো? কিন্তু পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে উল্টোটা হয়ে যায়। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে গিভ অর্থ হয়ে যায় কি? নেয়া, এবং টেক অর্থ হয়ে যায় কি? দেয়া। পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা উল্টো হয়ে যায়। পরীক্ষা দেয়া বোঝাতে, দেয়া বোঝাতে এদের ব্যবহার উল্টে যায়, উল্টে যায়। পরীক্ষা দেয়া বোঝাতে এদের ব্যবহারগুলো উল্টে যায়। গিভ অর্থ হয়ে যায় নেয়া, এবং টেক অর্থ হয়ে যায় দেয়া। ফর এক্সাম্পল, আমি যদি বলি রহিমা টুক হার এক্সামিনেশন, যদি বলি রহিমা টুক হার এক্সামিনেশন, এটার অর্থ কি হবে? কে বলবেন? রহিমা টুক হার এক্সামিনেশন কি হবে এটার অর্থ? হ্যান্ড রেজ করে কে বলতে পারবেন? আচ্ছা, আইরিন সুলতানা বলুন তো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলুন, এটা কি হবে? রহিমা টুক হার জি, এক্সামিনেশন। রহিমা তার পরীক্ষাটা দিল। রহিমা তার পরীক্ষা দিল, এক্স্যাক্টলি। এখন আমি যদি বলি রহিমা গেভ হার এক্সামিনেশন, এক্সামিনেশন নিল, পরীক্ষা নিল। রহিমা তার পরীক্ষা নিল, তার মানে কোন একটা স্টুডেন্টের জি পরীক্ষা নিল। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে
পরীক্ষা নেওয়া অর্থে টেক হয় এবং পরীক্ষা দেয়া অর্থে টেক হয় এবং পরীক্ষা নেওয়া অর্থে গিভ হয়, তাই তো? এবার সিন্স এবং ফর, সিন্স এবং ফর এর ব্যাপারটা কি মনে আছে আমাদের? সিন্স এবং ফর যেটা ঠিক ছোটবেলা আমরা শিখেছিলাম, দেখি কতটুকু আপনাদের ছোটবেলার ইনফরমেশন এখনো মাথায় আছে। আমি যদি বলি আই হ্যাভ বিন, বা আমি যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, এবং আমি যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 4 hours, কোনটায় কি হবে? কে বলবেন হ্যান্ড রেজ করে? অরিন বলুন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলুন কোনটায় কি হবে সিন্স ফর? প্রথমেটা হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং, ভেরি গুড, সিন্স মর্নিং। এরপরটা ফর, আর এখানে ফর ফর হবে। ফর হবে, ভেরি গুড। কারণ ডিউরেশন, এটা কি সবার মনে আছে? সিন্স ফর যদি একজনের মনে না থাকে আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি। কারোর কি মনে নাই এমন আছে আমরা কেউ? কারোর মনে নাই সিন্স ফর এর ব্যাপারটা? একটু কমেন্টে জানাবেন, একটু কমেন্টে জানাবেন। মনে আছে সবার? হ্যাঁ, শামসুন নাহার মনে আছে, মনে আছে, মনে আছে। আচ্ছা, সবারই মোটামুটি দেখছি মনে আছে। একজনের এমন নাই, লাইফেও ভুলবো না ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ গোলাম মুস্তফা। আর সবার মনে আছে। অরিন, আপনার পড়ালেখা কেমন চলছে? স্যার মোটামুটি স্যার। অ্যাসাইনমেন্ট টেস্ট কবে? 2 তারিখে? জি স্যার, এটা পড়া এখনো শুরুই করিনি আমি। কেন? আপনি না লাস্টেরটাই ভালো করেছিলেন? জি স্যার, মোটামুটি করছিলাম তো। হ্যাঁ, তো এবার শুরু করেননি কেন এখনো? মানে কি প্রেসার চলছে কোনো কিছুর? স্যার আমাদের বাসায় একটু মেহমান টেহমান আসতেছে তো, আচ্ছা এই জন্য পড়াশোনা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আজকে বাট থেকে এটা আসলে হয়, মাঝে মধ্যে হয়, সমস্যা নেই। একটা অ্যাসাইনমেন্ট টেস্ট না হয় ভালো নাই হলো, বাট স্টিল চেষ্টা করবেন একটা অ্যাসাইনমেন্ট টেস্টের পরের যে ডিউরেশনটা থাকে তখন এটা শেষ করে ফেলা। রিভিউ টেস্টটা তো আমরা দেই, রিভিউ টেস্টের সময় আপনি ভালো করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা, আচ্ছা, একজনকে যেন বলছিলেন, সেলিনা বলছিলেন গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেক আর কিছুই না, শুধু অর্থের পার্থক্য। এটা কি বুঝে ফেলেছি? গিভ হচ্ছে কি দেয়া। সচরাচর আমরা গিভ অর্থ কি বুঝি? সচরাচর আমরা গিভ অর্থ বুঝি কি দেয়া, তাই তো? এবং টেক অর্থ কি বুঝি? নেয়া। কিন্তু পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এদের অর্থটা উল্টে যায়। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা বোঝানো হয় গিভ হচ্ছে পরীক্ষা নেয়া এবং টেক হচ্ছে পরীক্ষা দেয়া, ঠিক আছে? এটা আসলে চাকরি পরীক্ষার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা একটা আলাদা নলেজ যেটা আপনার মাথায় থাকলো আর কি। তাহলে চলুন এবার একটু আমরা কোয়েশ্চেন সলভ করে ফেলি। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স। বলুন তো কি হবে, কোনটা? কে বলতে পারবেন? ইনকারেক্ট সেন্টেন্স কোনটা হবে? কেউ পারবেন না? ডি নাম্বারটা তো হয় না ইনকারেক্ট, ডি নাম্বারটা হবে। সি নাম্বার কেন হবে? 2/3 অফ দ্য ওয়ার্ক, ঠিকই তো আছে। 2/3 অফ দ্য বিল ইজ লস, এটা তো ঠিকই আছে। এটা ডি নাম্বার হয়ে যায়, ডি নাম্বার। কারণ যখন আপনি বলছেন আই ইউজুয়ালি ফিলিং বলে কোনো কথা নেই। আই ইউজুয়ালি ফিল হতে পারে, আই ইউজুয়ালি ফিলিং বলে কোনো কথা হতে পারে না। আই ইউজুয়ালি ফিলিং বলতে কোনো কথা হতে পারে না, সেজন্য এটা হয়ে যায় ডি নাম্বার অ্যান্সার। আই ইউজুয়ালি ফিল টায়ার্ড আফটার লাঞ্চ। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট কোনটা? এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি, দেখি এটা কে বলতে পারবেন? লাস্ট ক্লাসে আমরা পড়েছি। এটা কোন চ্যাপ্টার ছিল? এমবেডেড কোয়েশ্চেন। আচ্ছা, কামরুল, জি কামরুল ইসলাম বলুন। স্যার আগেরটা একটু কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন কোনটা? স্যার সি নাম্বারটা, যে 2/3, স্যার এখানে নির্দিষ্টতা আছে, এখানে থার্ডস হলো কেন? কোনটা নির্দিষ্টতা? স্যার সি নাম্বার। সি নাম্বারে তো ঠিকই একের আছে, থার্ডস কেন হলো? এখানে টুটা প্লুরাল না, তাই থার্ডস হয়েছে।
এটার স্যার দুটো ওখানে কাজ বলছেন থাকে। যে এই জাতীয় সেন্টেন্স মানে গুলোতে দুটো কাজ থাকে, একটা হচ্ছে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দিস মিল্ক ইজ লস্ট, এই পরবর্তী সাবজেক্ট মিল্ক, সেজন্য এখানে ইজ হয়েছে। এটা হচ্ছে একটা কাজ। আর একটা হচ্ছে কি, এটার কাজ। এখানে যদি 1 থাকে তাহলে এস হবে না, এখানে যদি 2 বা 3 4 থাকে তাহলে এস হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, গুড। এরপরের কোয়েশ্চেনটাই যদি যাই আমরা, এটা এটা লাস্ট ক্লাসে আমরা করেছি। বলুন তো এটা কে বলবেন? সাদিয়া রহমান। স্যার এটা বি হবে। ডু ইউ নো হোয়ার হি লিভ? ডু ইউ নো হোয়ার হি লিভস? লিভ। কেন আপনার হোয়ার হি লিভস হলো কেন? স্যার এখানে ডু ইউ নো দিয়ে একটা প্রশ্ন করা হয়েছে, গুড। আর হোয়ার হি লিভ সে কোথায় বাস করে। স্যার আমরা যদি এখানে যে প্রশ্নবোধক করি, ডাজ ইউজ করি বা এরকম কোনো কিছু ইউজ করি, তাহলে এটা ডাবল কোশ্চেন বোঝাবে। এই জন্য ডাবল স্যার কোশ্চেন বোঝাবে, সেই জন্য ডাবল ডাবল কোশ্চেন দরকার নাই, নেই। সেই জি জন্য স্যার। অ্যান্সার হয়ে যাচ্ছে ডু ইউ নো হোয়ার হি লিভস। গুড। হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে। এখানে ইনকারেক্টলি কোনটা, কোন ওয়ার্ডটা আছে ইনকারেক্ট? এখানে ইনকারেক্ট কোনটা আছে? হ্যাঁ, আতিয়া নাজরিন বলুন। স্যার এখানে কম্পারেটিভলি হবে incorrect। কম্পারেটিভলি কি আছে? কারণ কম্পারেটিভ এখানে দেয়ার বলারই দরকার নেই, বেটারই তো কম্পারেটিভ, তাই না? ইয়েস স্যার। বেটার ডিগ্রির কম্পারেটিভ ফর্ম না? জি স্যার। তাহলে আবার কম্পারেটিভ দেয়ার প্রয়োজনই নাই। এই কম্পারেটিভলি এখানে ভুল একটা কথা আছে, সেজন্য শি ইজ ফিলিং বা শি ফিলস কম্পারেটিভলি, এটা বেটার কি বলে, ভুল একটা। এরপর যদি বলি আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কে বলবেন এটা কারেক্ট সেন্টেন্স? এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স? থ্যাংক ইউ আতিয়া নাজরিন, আপনি পেরেছেন। গুড। কারেক্ট সেন্টেন্স সেলিনা আক্তার জি বলুন। সেলিনা আক্তার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি বলুন, কোনটা হবে? আপনি কি পড়ছেন? আচ্ছা পড়ুন, সমস্যা নেই। স্যার সি নাম্বার। কোনটা? সি? না স্যার, বি হবে। হি ইজ বেটার দ্যান অ্যান্ড সুপিরিয়র টু মি। গুড। কারণ বেটারের পরে কম্পারেটিভ ফর্ম, বেটারের সাথে দ্যান হয় কম্পারেটিভ ফর্ম, এবং সুপিরিয়রের সাথে টু হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি বি নাম্বার আনসার। এক্স্যাক্টলি হয়েছে এটা ফর্ম, মানে এটা কি ডিগ্রি ছিল একটা জায়গায়, এটা ছিল ডিগ্রি, এবং এটা ছিল কি প্রিপোজিশন। দুটো জিনিস একটা সেন্টেন্সে কাজ করেছে এবং দুটোই আপনি পেরেছেন। ভেরি গুড। তারপরে যদি বলি দ্য কারেক্ট সেন্টেন্স, থ্যাংক ইউ সেলিনা। এরপর এটা কে বলবেন? এখানে কে কে বলতে পারবেন? এটা পারা উচিত এটা। দ্য গার্ল, জি আইরিন সুলতানা বলুন। জি স্যার, এ নাম্বার হবে। এ দ্য নাম্বার, গার্ল দ্য লাভ গার্ল অ্যান্ড এন্টার দ্য রুম। লাভড অ্যান্ড এন্টার্ড দ্য রুম। কিন্তু দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং জি স্যার। যদি বলি, ভুলটা হয় কি? দ্য দ্য গার্ল গার্ল এন্টার্ড এন্টার দ্য দ্য রুম রুম। লাফিং, মানে ধরেন আপনি যেটা বলছেন এটা অর্থ কি হয় যে হাসতে দ্য হাসতে গার্ল, ঢুকেছিল। হ্যাঁ বি নাম্বারটা হবে স্যার। হ্যাঁ বি নাম্বারটা হবে, কারণ আপনি যদি বলেন দুটো আলাদা আলাদা কথা হয়ে যায়, কিন্তু সে কাজটা করছিল একই সাথে, হাসতে হাসতে রুমে ঢুকেছিল, সেজন্য এটা অ্যান্সার হয়ে যায় কি বি। বি নাম্বার। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? বলেন, এটা কে বলবেন? এটা অরিন বলুন তো। স্যার এটা এ নাম্বার হবে। এ নাম্বার হবে। আমিন as well as সুমন wants to play in the team। এখানে ওয়ান্টসটা কি সিঙ্গুলার না প্লুরাল ভার্ব? আই অরিন, আপনি মিউট করলেন কেন? আনমিউট করুন। ওয়ান্টসটা কি সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব বলুন? স্যার প্লুরাল। হাই, সিঙ্গুলার ভার্ব। ওয়ান্টসটা সিঙ্গুলার, সরি সরি। ওয়ান্টসটা সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়। এবং অ্যাজ ওয়েল আস যখন থাকে, এই জাতীয় জিনিসগুলোকে, মানে প্রথম সাবজেক্ট অনুযায়ী কাজটা করছে, এই জিনিসটা ভুলবেন না কখনো। এটা একেবারে সারা জীবনের একটা লেসন, লাইফ লং লেসন। এই যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়, এটা আমরা অনেকেই মানে ভুলে বসি বা ভুলে যাই। এখন এই অ্যাজ ওয়েল আস যখন একটা সেন্টেন্সে থাকে, বা উইথ, ইন অ্যাডিশন টু, এই জাতীয় কথাগুলো থাকলে পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সেজন্য আমিন অ্যাজ ওয়েল আস সুমন ওয়ান্টস টু প্লে ইন দ্য টিম, এটা হয়ে যাচ্ছে কি এ নাম্বারটা অ্যান্সার। এটাকে বলবেন এরপরে? অরিন ঠিক আছে, থ্যাংক ইউ।
এর পরেরটা কি বলবেন? দেখি ফাঁকিবাজদের একটু দেখি, যারা ক্লাসের মধ্যে ঝিমাচ্ছেন। কে কে ঝিমাচ্ছেন আপনারা? উম আচ্ছা, শামসুন নাহার বলুন তো। শামসুন নাহার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। নেট প্রবলেম ছিল এই জন্য শুনতে পারি। ওকে স্যার, শুনতে পাচ্ছেন আমাকে এখন? জি স্যার, কেমন আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি বাসায় গিয়েছেন? আপনি না কোথায় যেন গিয়েছিলেন, পরে বাসায় গিয়েছেন এখন? বাসায় গিয়েছি, চলে আসছি। ওকে, পড়ালেখা কেমন চলছে? গত অ্যাসাইনমেন্ট ভালো হয় নাই, কিন্তু এটা মোটামুটি ভালো, শেষ পর্যায়ে চলে আসছি। মাশাআল্লাহ, ভেরি গুড। আরো 2 দিন আছে, ইনশাআল্লাহ খুব ভালো করে দিবেন, ঠিক আছে? একেবারে খুব ভালো করে পড়বেন। তাহলে এটা কি হতে পারে শামসুন নাহার, একটু বলুন তো আমাকে। এটা বি নাম্বার হবে। আই নিড আ ফিউ ফার্নিচার। আই নিড আ ফিউ ফার্নিচার, কারণ ফার্নিচারের প্লুরাল কিন্তু হয় না, ফার্নিচারের সিঙ্গুলার। অরিন, আপনার ভুল হয়েছে, এটা ফার্নিচারের প্লুরাল ফর্ম কিন্তু হয় না, ফার্নিচার মানেই সিঙ্গুলার। ফার্নিচার্স বলতে কোনো কথা নেই, ফার্নিচার, ইনফরমেশন, এই জাতীয় কথাগুলোর কখনো প্লুরাল হয় না, এগুলো এই কথাগুলো অলওয়েজ সিঙ্গুলার থাকে। সেজন্য আই নিড আ ফিউ ফার্নিচার, সেটা হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট আনসার। থ্যাংক ইউ শামসুন নাহার, পেরেছেন, ভেরি গুড। তাহলে ফার্নিচার, ইনফরমেশন, এই জাতীয় কথাগুলোর আলাদা করে প্লুরাল কোনো ফর্ম নাই, সেই জন্য আই নিড আ ফিউ ফার্নিচার। আই ডু নট নিড ফার্নিচার এবং আই নিড আ ফিউ ফার্নিচার। না না, ঠিকই তো আছে। অরিন ঠিক আছে, এই ইতি আপনি ভুল করেছেন। আই নিড আ ফিউ ফার্নিচার, ফার্নিচার তো আনকাউন্টেবল। আপনি ফিউ যে বললেন, ফিউটা আনকাউন্টেবলের পূর্বে কেন বসবে? ফিউটা তো আনকাউন্টেবল, মানে ফিউটা কাউন্টেবলের পূর্বে বসে। তা ফার্নিচার তো আনকাউন্টেবল একটা নাউন, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আপনার ফার্নিচার ঠিক আছে, আমি ফার্নিচার কথা শুনে আমি বুঝেছি যে না ঠিক আছে, কিন্তু পরে দেখলাম ফিউটা হবে না, কারণ ফিউটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, লিটেলটা হচ্ছে সরি, ফিউটা কাউন্টেবলের পূর্বে বসে এবং লিটেল হয়ে যাচ্ছে আনকাউন্টেবলের নাউনের পূর্বে বসে। ফিউটা হচ্ছে কাউন্টেবল এবং লিটেল হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে লিটেল। তাহলে যখন আপনি বলছেন এই ফিউ ফার্নিচার্স, এটা ভুল অ্যান্সার হয়, সেজন্য এটার অ্যান্সার হয়ে যায় সি নাম্বার, লিটল। দ্য কারেক্ট সেন্টেন্স, শি টুক পিকচার্স অ্যান্ড আই ডিড সো। এটাও আমরা লাস্ট ক্লাসে পড়েছি, কে বলবেন? বলুন তো। জি, সাজিয়া বলুন এটা। She took pictures and so did I. অ্যান্ড সো ডিড আই, কারণ সোটা আপনি যখন আগে আনছেন তার মানে মানুষটাকে আপনার বেশি একটা গুরুত্বপূর্ণ না, তাকে পিছনে ঠেলে দিচ্ছেন, তাই তো? জি স্যার। সেই হিসেবেই মনে রেখেছিলাম, শি টুক পিকচার অ্যান্ড সো ডিড আই। সাজিয়া, পড়ালেখার কি খবর? স্যার আমি বাংলা খুব কম পারি। বাংলা কম পারেন? বাংলা দুনিয়া সবাই কম পারে, আমরা বাংলা ভাষা অনেক কঠিন কিন্তু। মানে আমি যখন সাহিত্যিক মানে বাংলা সাহিত্য পড়েছিলাম, তখন আমি নতুন কারোর নাম আমি মনে রাখতে চাইতাম না, জানেন? তখন কারোর সাথে পরিচিত হলে আমি কবি সাহিত্যিকদের নামের সাথে তার নাম প্যাচ লাগায় ফেলতাম। এই জন্য আমি তখন যখন এটা কিন্তু একটা টেকনিক করেছিলাম, যে আমি যখন বাংলা সাহিত্য পড়ছিলাম আপনার বিসিএস এর প্রিপারেশনের সময়, তখন আমি নতুন কারোর সাথে পরিচিত হতে চাইতাম না, কারণ নামে আমার প্যাচ লেগে যেত। ঠিক আছে, তাহলে হতো স্যার বাংলা খুবই কঠিন স্যার, বাংলা দেখতে আমার ভয় লাগে। না না, সহজ, পারবেন, ইনশাল্লাহ পারবেন। আর বাংলা মানে খুব একটা কঠিন আসে না, কিছু কিছু জায়গা থেকেই আসে। ঠিক আছে, এটা বলুন তো তাহলে কি হবে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কম্পারেটিভ। Your accent is Is worse worse than than your accent is worse than mine. your accent is worse than mine। এখানে তো worst হবেই না, worse হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, সেজন্য এটা হয়ে যাচ্ছে কি এ। ইনসিস্টের পরে কি হয়? ইনসিস্টের পরে অন হয়, এটা আপনারা জানেন সবাই, সবসময় ইনসিস্টের পরে অন প্রিপোজিশন হয়। হ্যাঁ, এবং এরই সাথে সাথে আমাদের ক্লাসটাও শেষ হয়ে যাচ্ছে, পরবর্তী ক্লাসটা অন করতে হবে, সেজন্য আমার মানে খুব একটা আমি আপনাদের সাথে লাস্টে কথা বলতে পারছি না। আলী হোসাইন, লাস্টে কি কিছু বলতেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, বলুন। স্যার এই কিছুক্ষণ পূর্বে যে একটা লেখালেন স্যার, রাইট ইন আর রাইট উইথ, রাইট উইথ। স্যার আপনি যেটা বললেন আর কি, কোনো উপকরণ দ্বারা লিখা বলেছিলে, তাহলে রাইট ইন হবে। রাইট ইন হবে। এই যে পেনটার বিষয় বললেন, তো স্যার এটা কি এইভাবে মনে রাখা যায় না? যেমন পেনটা তো স্যার বারবার ইউজ করা যেত যদি আমরা ভিতরের ইয়েটা চেঞ্জ করতাম। হ্যাঁ,
তো এইভাবে তো মনে রাখা যায় যে ওটা বারবার ইউজেবল আর এটা বারবার ইউজ করা যাবে না, রাইট উইথ দ্যাট। ও আচ্ছা আচ্ছা, মানে প্রোডাক্ট, হ্যাঁ আপনার কথাটা, হ্যাঁ এটাও মনে রাখা যায় যে আপনার যেটা বারে বারে ইউজ করা যায় সেটা যন্ত্র হতে পারে, আর যেটা বারে বারে যন্ত্র ইউজ করা যায় না সেটা উপকরণ হতে পারে। কিন্তু এখানে কথা আছে আলী হোসেন, যদি আপনাকে জি বলে যে ওই যে কিছু কিছু পেন্সিল আছে যেগুলোর ওই যে পেছন দিয়ে ইয়ে পাওয়া যায়, ওই যে মানে থাকে না যে একটার পর একটা ইনপুট দেয়, একটা শেষ হয়ে গেলে মাথাওয়ালা, আরেকটা, আমরাও ছোটবেলায় দেখেছি কিন্তু, কারণ ওইটাও তো কিনতে কয়েক পাওয়া যেতে মাথাওয়ালা। পারে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। সেজন্য মানে মোটামুটি আপনারটাও বেশ ভালো ভালো স্মার্ট ইয়ে ছিল, স্মার্ট ওয়ে অফ কি বলা যায় লার্নিং। তো সেজন্য আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ আলী হোসেন ফর গিভিং ইউর আইডিয়া। তো আজকে এখানেই শেষ করছি। খুব মানে সময়টা দিতে পারছি না কারণ পরবর্তী ক্লাসটা শুরু হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, পড়ালেখা করবেন, পরীক্ষা চলে আসছে, সময়টা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।